কি বলেছে, বিশেষোক্তি বিভাবনা পর্যন্ত, মানে দিয়ে দিয়েছে এখান থেকে এতদূর পর্যন্ত। এই টাইপের সিলেবাস কিন্তু ওখানে ওরা উল্লেখ করেছে। কিন্তু সেই দিক থেকে যদি আমরা দেখি যে এই সিলেবাসটা এতদূর পর্যন্ত যদি আমরা পড়তে হয়, কিছু কিছু ইম্পর্টেন্ট তথ্য আমাদের চলে আসে, যে অলংকার থেকে যে স্যার এই জায়গাগুলো আমাদের দরকার, বা যেগুলো আমাদের বারবার যেগুলো পরীক্ষাতে আসতে পারে, সেই কিছু অলংকার আমরা কিন্তু দেখব। এবং অলংকার নির্ণয় কিভাবে করবে সেটাও তোমাদেরকে বলে দেবো, বিভিন্ন শ্লোক থেকে কিছু কিছু উদাহরণ দিয়ে, যে তোমরা কেন এটা হলো বা কি জন্য হলো সেটাও কিন্তু আমরা আলোচনা করব। তো অলংকারটা একটু শুরু করি, কারণ কি গ্রামারের দিকগুলো আমরা বলেছিলাম শুরু করব। তো অলংকার আর ছন্দটা দুটো জাস্ট তথ্য আছে, সাহিত্যের দিক থেকে যে গ্রামারটা, অলংকার আর ছন্দ সেরকম কিছু নেই, কয়েকটা তথ্য আছে, ওটা একটু ক্লিয়ার করে নিই। তারপরে যে গ্রামারগুলো আছে এখান থেকে আমাদের চলবে। আর একদিক থেকে দেখো, আমাদের যে বেদের অংশটা আমরা একদিক থেকে পড়ছি, দুটো দিন ক্লাস করব বলেছিলাম, একটা দিন প্র্যাকটিস হবে, আমরা এটা আলোচনা ছিল আমাদের। তো দুটো দিন অলরেডি আমরা যে ক্লাস, একটা হচ্ছে আমরা টেক্সটের দিক থেকে যাচ্ছি, আর একটা হচ্ছে গ্রামারের দিক থেকে আমরা আসছি, বা এই বিভিন্ন দিকগুলোতে আমরা এখান থেকে পড়বো। এবারে তোমাদের যেটা পরীক্ষা, দেখো পরীক্ষা কিন্তু আমাদের কি বললাম, সেপ্টেম্বর মাসে কিন্তু উল্লেখ করেছে, সেপ্টেম্বর মাসে আমাদের এক্সাম হবে। আর এই যে তোমাদের অলংকারের যে ক্লাস করাচ্ছি, এটা যে কোনো পরীক্ষার ক্ষেত্রে তোমরা কিন্তু কাজে লাগাতে পারে। শুধু যে পিএসসি, পিএসসি বলতে শুধুমাত্র আমাদের যে সিলেবাস আছে, সাহিত্য দর্পণ যে আছে, সাহিত্য দর্পণের যে দশম পরিচ্ছেদ, সাহিত্য দর্পণের দশম পরিচ্ছেদ হচ্ছে শুধুমাত্র তোমাদের পাঠ্য। তো শুধু সেইটা এখানে কিন্তু আলোচনা করা নেই, টোটাল এ টু জেড কিন্তু আমরা এখানে আলোচনা করতে চলেছি। এ টু জেড বলতে কি না, তোমাদের টিজিটি পিজিটি বিহার যদি কেউ পরীক্ষা দিতে চাও বা দিচ্ছ সেখানে পাবে, ইএমআরএস যদি কেউ পরীক্ষা দিতে সেটা পাবে, নেট সেটের পরীক্ষা দিতে গেলে সেটা পাবে, যাতে তোমরা ওভারঅল সব পরীক্ষার জন্য এটা তৈরি করতে পারো। সেই রকম ভাবেই কিন্তু আমাদের ক্লাস যেগুলো আছে গ্রামারের দিকগুলো আমরা সেভাবে করব। আর টেক্সটের যে ধারণাগুলো আছে এগুলো সিলেবাস অনুযায়ী আমরা কিন্তু শেষ করার চেষ্টা করব। আর যদি কারো কোনো কোশ্চেন থাকে তোমরা বলতে পারো যে স্যার, আর তা না হলে আমরা আপাতত এগিয়ে যাব, ঠিক আছে? পিএসসি কি ফর্ম ছেড়েছে? হ্যাঁ বলো, পিএসসির ফর্ম ফর্ম ছেড়েছে নাকি ফর্ম বেরিয়েছে না? এখনো ফর্ম ফিল আপ শুরু হয়নি। এক্সাম ডেট কিন্তু দিয়ে দিয়েছে, সেপ্টেম্বরে এক্সাম হবে, এটা ঘোষণা আচ্ছা করেছে। আচ্ছা। ফর্ম এখনো, ফর্ম ফিল আপ যেটা সেটা কিন্তু এখনো শুরু হয়নি। এক্সাম কিন্তু ঘোষণা করেছে যে স্যার আমরা এই ডেটে। হ্যাঁ স্যার বলো। বলছি বিএড, স্যার বলছি বিএড করা না থাকলে কি ফর্ম ফিল আপ করা যাবে না? এখন পিএসসি দেখো, পিএসসি রুলগুলো একটু আলাদা রকমের হয়। ফুল নোটিফিকেশন এলে আমি বলতে পারবো, কারণ কি দেখো, যে পিএসসি তোমাদেরকে বলি এখন হচ্ছে রাজস্থান পিএসসি, আরপিএসসি, হ্যাঁ আরপিএসসি অর্থাৎ রাজস্থান পিএসসি একটা ফর্ম ছেড়েছে, যেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। এখানে বলেছে তুমি নেট বা সেট পাস না করলেও, নেট সেট পাস না করলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে, এখানে উল্লেখ করেছে। বাট এই আরপিএসসির এক্সাম কবে না, ফর্ম ফিল আপ চলছে ফেব্রুয়ারির 12 পর্যন্ত এক্সাম চলবে, আমাদের ফর্ম ফিল আপ চলবে ফেব্রুয়ারির 12 পর্যন্ত। এই 12 তারিখ পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো। এই আরপিএসসির এক্সাম কবে হবে না, ডিসেম্বর মাসে বলেছে এক্সাম হবে, এই বছরের ডিসেম্বর, তার মানে 11 মাস তোমরা টাইম পাচ্ছ। ডিসেম্বরে যে তোমার এক্সাম হলো, আরো 3 থেকে 4 মাস পর ধরো তোমাদের রেজাল্ট আসবে, তারপরে ধরো আবার 3 থেকে 4 মাস পর তোমাদের ইন্টারভিউ একটা ডেট দেবে, প্রায় ধরো প্রায় 2 বছরের কাছাকাছি তোমরা এখানে সুযোগ পাবে, 2 বছর প্রায়। সেই 2 বছরের মধ্যে তোমাকে নেট বা সেট কিন্তু ক্লিয়ার করতে হবে। মানে তুমি ইন্টারভিউতে যাচ্ছ, ইন্টারভিউ যাওয়ার আগে পর্যন্ত তুমি যদি নেট ক্লিয়ার করে নিতে পারো বা সেট ক্লিয়ার করে নিতে পারো, তাহলে তুমি এক্সামটায় তুমি ওখানে কোয়ালিফাই থাকবে। ঠিক সেরকম ভাবে পিএসসির এখন ফুল নোটিফিকেশন এলে বলতে পারে যে রানিং আছে, তারা ফর্ম ফিল আপ করতে পারে, কিন্তু যখন আমাদের রেজাল্ট বেরোবে বা ভাইবার বোর্ডে কিন্তু তোমাকে বিএড এর সার্টিফিকেট শো করতে হতে পারে, এটা বলতে পারে, আবার সুযোগ নাও দিতে পারে। সেটা নির্দিষ্ট রাজ্যে নির্দিষ্ট রকম ভাবে এটা কিন্তু নির্ভর করে। ক্লিয়ার? তো ফুল নোটিফিকেশন এলে জানা যাবে যে আমাদের পুরো রানিং বিএড কে নেওয়া হবে না টোটাল নাও নেওয়া হতে পারে, সেটা কিন্তু ফুল নোটিফিকেশন না আসা পর্যন্ত এখনো পর্যন্ত বলা যাচ্ছে না। কারণ নোটিফিকেশন শর্ট নোটিফিকেশন করেছে, আমাদের এক্সাম হবে, আবার এক্সাম ডেটও দিয়েছে যে এই তারিখে আমাদের এক্সাম হবে, এটুকুই এখনো পর্যন্ত আমাদের কাছে তথ্য আছে। দেখো অলংকার সম্পর্কে আমরা, স্যার রাজস্থান এক্সামটা কি গিয়ে দিতে হবে? হ্যাঁ গিয়ে দিতে হবে, হ্যাঁ রাজস্থান যে আরপিএসসির এক্সামটা কি ওখানে গিয়ে দিতে হবে? তাই গিয়ে দিতে হবে। নেটের সিলেবাস, নেটের সিলেবাস, নেটের যে সিলেবাস, সেই নেটের সিলেবাস রাজস্থান যেতে হবে? হ্যাঁ রাজস্থান যেতে হবে, রাজস্থান খুব দূরে নয়, হ্যাঁ
ইচ্ছে থাকলে উপায় হয়, কথায় বলে না, ইচ্ছে থাকলে উপায় হয়। একই সিলেবাস, নেট পড়ছো, সেট পড়ছো, বিভিন্ন রাজ্যে পরীক্ষা দিতেই পারো, অসুবিধার কি আছে। দেখো অলংকার সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। অলংকার কিন্তু আমাদের সংস্কৃত সাহিত্যের দিক থেকে একটা খুব মহত্বপূর্ণ জায়গা, এবং প্রত্যেক পরীক্ষা, এমন কোনো পরীক্ষা নেই যেখানে আমরা অলংকার পাই না, অলংকার কিন্তু আমাদেরকে পড়তে হয়। দেখো অলংকারের ব্যুৎপত্তি যদি আমরা দেখি যে অলংকার কাকে বলে বা ব্যুৎপত্তিটা কি আছে। অলংকরতি ইতি অলংকারঃ, আর অলংক্রিয়তে অনেন ইতি অলংকারঃ, দুটো ব্যুৎপত্তি তোমরা এখানে পাবে। অলংকরতি ইতি অলংকার আর অলংক্রিয়তে অনেন ইতি অলংকার। অলম যুক্ত কার, দেখো অলম কার দুটো এখানে আসছে, দুটো পদ, অলম আর কার, মানে শোভা ধারণ করে যে, যে শোভা বর্ধন করে, শোভা বর্ধনকারী যে, তাকে অলংকার। আর অলংকার কি শব্দ, কোশ্চেন আসতে পারে, অলংকার একটি কি শব্দ, পুংলিঙ্গ শব্দ। দেখো পিএসসির এক্সাম কিন্তু আমাদের খুবই একটা কম্পিটিশনের জায়গায় যাবে, মানে দীর্ঘ কয়েক বছর এক্সাম হয়নি কোনো রকম, যদি কোনো এক্সাম আসছে আর পিএসসির কোশ্চেন কিন্তু একটু হার্ডলি হয়। অনেকে স্যার আমাদের পিএসসির প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কিছু দেখাবেন, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমাদের বেঙ্গলের পিএসসির এখনো পর্যন্ত কিছু নেই। কেন নেই, কারণ পিএসসি প্রথমবার পরীক্ষা নিচ্ছে, এর আগে 2015 সালে পরীক্ষা নিয়েছিল, 10 বছর পর ফর্ম ফিল আপ হচ্ছে। 15 সালে যে পরীক্ষা ছিল সেখানে সংস্কৃতের কোনো ভ্যাকেন্সি থাকেনি, সোজা কথায় কোনো ভ্যাকেন্সি থাকেনি, তাহলে তার কোনো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এখানে কিন্তু নেই। এই সিলেবাসের উপরে কিন্তু একটা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের নিয়োগের পরীক্ষা হয়েছিল, অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের, তো সেখানে কিছু কিছু কোশ্চেন আমাদের এই সিলেবাসকে লক্ষ্য করে এসছে, পরবর্তীকালে সেটা আমরা তোমাদেরকে প্র্যাকটিস করাবো। আগে সিলেবাসটা কিছুটা এগিয়ে নিয়ে যাও, তা না হলে তোমরা কিছুই বুঝতে পারবে না। ক্লিয়ার? তাহলে দেখো অলংকার শব্দটি হচ্ছে অলমযুক্ত কার, অলংকার মানে অলংকার শোভা যে ধারণ করে, শোভা বর্ধনকারী জ স অলংকার। অলংকার কীদৃশ শব্দ না, অলংকার এক পুংলিঙ্গ শব্দ, পুংলিঙ্গ শব্দ। অলংকার শব্দ সাধারণত করতে পুংলিঙ্গ, কারণ কি, কাব্যের গহনা হলো অহংকার, কাব্যের গহনা হচ্ছে অলংকার। যদি নায়িকারা গহনা রূপে ব্যবহৃত হয় তখন কি হবে, তখন হবে নপুংসক লিঙ্গ। হ্যাঁ, আভূষণ হলে কি বলে নপুংসক লিঙ্গ, গহনা বা আপুংস যদি বলা হয় আভূষণ তখন হবে নপুংসক লিঙ্গ, আর তা না হলে অলংকার শব্দ একটি কি, পুংলিঙ্গ শব্দ, অলংকার। অলংকার শব্দ বলেছে অলম কি, অলংকার বলেছে, অলম হচ্ছে একটি অব্যয়। বিভিন্ন ভাবে কিন্তু কোশ্চেন আসতে পারে, পিএসসির যে এক্সাম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের এক্সাম, নেটের এক্সাম, বিভিন্ন ধরনের কোশ্চেন কিন্তু হতে পারে। যে অলংকার মানে কি, অলংকার থেকে কোনো কোশ্চেন নাও আসতে পারে, শুধু অলংকার কোন অলংকার কাকে বলে সেটাও কোশ্চেন দিতে পারে, আবার প্রথম থেকে তোমাদের ডিপলি ভাবেও কিন্তু কোশ্চেন, প্রত্যেকটি শব্দের অর্থ, প্রত্যেকটি কেন এটা হলো, টোটাল তথ্য কিন্তু আমাদের জেনে রাখা দরকার। দেখো তারপরে কি বলা হচ্ছে, এইবারে দেখো অলংকার কি বলছে, অলম একটি অব্যয়। ভালো করে দেখো অলংকার, তাহলে কি বলছি, অলংকার একটি পুংলিঙ্গ শব্দ, কিন্তু যদি সেটা আভূষণ রূপে, হ্যাঁ, নায়িকার গহনা রূপে ব্যবহৃত করা হয় তখন সেটা কি হয়ে যাবে, তখন সেটা নপুংসক লিঙ্গ হয়ে যাবে। সাধারণত একে বলা হচ্ছে পুংলিঙ্গ, কিন্তু যদি আভূষণ তখন কিন্তু এটা নপুংসক লিঙ্গ। তাহলে অলংকার শব্দে অলম কি বললাম, অলম একটি অব্যয়। তাহলে অলংকারের নামকরণটা দেখে নাও। অলংকার সর্বপ্রথম কাব্যে কে প্রয়োগ করে, ভরতমুনি। কিন্তু দেখবো অলংকার দেখবে আমরা শর্ট সম্প্রদায় পাই, কাব্য পড়তে গেলে আমরা 6টা সম্প্রদায় আমাদের মধ্যে আসে। হ্যাঁ, শর্ট সম্প্রদায়, কি কি সম্প্রদায়, হ্যাঁ, প্রথমে আমাদের কি সম্প্রদায় আসবে, কে বলবে বলো, 6টা সম্প্রদায় আছে, প্রথমে কি আসবে, প্রথমে রস সম্প্রদায়, রস সম্প্রদায়, তারপরে অলংকার সম্প্রদায়, অলংকার সম্প্রদায়, রস অলংকার, রীতি সম্প্রদায়, রীতি, ধ্বনি, বক্র, তারপরে বক্র, দেখো রীতি সম্প্রদায়, রীতি সরি, তারপরে ধ্বনি সম্প্রদায়, ধ্বনি সম্প্রদায়, বক্রোক্তি তারপরে সম্প্রদায়, বক্রোক্তি, তারপরে ঔচিত্য সম্প্রদায়। ঠিক আছে। দেখো রস, অলংকার, রীতি, ধ্বনি, বক্রোক্তি, তারপরে ঔচিত্য, ঔচিত্য সম্প্রদায়। প্রত্যেকটি সম্প্রদায়ের একজন করে প্রতিষ্ঠাতার নাম পাওয়া যায়। রস সম্প্রদায়ের প্রতিষ্ঠাতাকে আচার্য ভরতমুনি হচ্ছে রস সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা। তারপরে দেখো অলংকার সম্প্রদায়ের প্রতিষ্ঠাতাকে ভামহ। তাহলে দেখো ভালো করে কোশ্চেনটা বুঝো, বলেছে অলংকার সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ভামহ, কিন্তু
অলংকার কাব্যে প্রথম প্রয়োগ কে করে? না অলংকার কাব্যে প্রথম প্রয়োগ করে বলেছে ভরতমুনি। ভালো করে ভাবো। অলংকার সম্প্রদায়ের প্রবক্তা ভামহ, তার কাব্যালঙ্কার সূত্র যেটা, কাব্যালঙ্কার থেকে অলংকারের ওখানে প্রয়োগের কথা বলেছে। রস সম্প্রদায় প্রতিষ্ঠাতা ভরতমুনি, অলংকার সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ভামহ, রীতি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে? কে বলবে? বামন। বামন, বামনাচার্য রীতি। ধ্বনি সম্প্রদায় কে আসবে? আচার্য আনন্দবর্ধন। আনন্দবর্ধন, আনন্দবর্ধন ধ্বনি সম্প্রদায়। বক্রোক্তি সম্প্রদায় কুন্তক। কুন্তক, কুন্তক। হ্যাঁ, উচিত ক্ষেমেন্দ্র। চিত্র হচ্ছে ক্ষেমেন্দ্র। দেখো কুন্তক, বক্রোক্তি, বক্রোক্তি মানে বাঁকা উক্তি আছে না। ভিগুর দাদু নিপেন বাবু সোজা কথা কঠিন করে বলেন, ঘরকে বলেন গৃহ, ঘিকে বলেন ঘৃত, সেই যে বাঁকা উক্তি, বক্রোক্তি। ধ্বনি, যেখানে ব্যঙ্গার্থের প্রাধান্য পাওয়া যায় সেই জায়গায় ধ্বনি আসে। আর ঔচিত্যটা কি আসবে? ঔচিত্য মানে উচিত অর্থে যেটাকে বলা হয়, সেটা হলো ক্ষেমেন্দ্র। 6 জন আচার্য আছে, ষট সম্প্রদায়, 6টি সম্প্রদায়ের প্রবক্তা। যে কোনো সময় কোশ্চেন আসে কিন্তু। সংস্কৃত সাহিত্য শাস্ত্র যদি পড়তে হয়, কাব্য প্রকাশ পড়বে, ধন্যালোক পড়বে, রসগঙ্গাধর পড়বে, তখন কিন্তু এই সম্প্রদায়গুলো আমাদেরকে ভালো করে দেখতে হয়। এই যে সম্প্রদায়গুলো দেওয়া আছে এখানে, ক্লিয়ার? তাহলে দেখো রস সম্প্রদায় কি বললাম? ভরতমুনি, অলংকার ভামহ, রীতি বামন, ধ্বনি আনন্দবর্ধন, বক্রোক্তি কুন্তক, ঔচিত্র ক্ষেমেন্দ্র পেলাম। অলংকার সর্বপ্রথম কাব্যে প্রয়োগ করে ভরতমুনি, অলংকার সর্বপ্রথম কাব্যে প্রয়োগ করে আচার্য ভরতমুনি। তার নাট্যশাস্ত্রে 4 প্রকার অলংকারের কথা বলেছেন। হ্যাঁ, কোশ্চেন দিতে পারে যে ভরত মতে, হ্যাঁ, বা ভরতমুনি মতে কয় প্রকার অলংকার পাওয়া যায়? 4 প্রকার অলংকারের কথা বলে গেছে ভরতমুনি। কি কি অলংকার? না অলংকার যে দেখতে হয় এখানে কতগুলো? 4 প্রকার। উপমা, রূপক, দীপক, যমক। কি পাবো? উপমা, রূপক, দীপক, যমক অলংকার বলেছে 4 প্রকার। তার নাট্যশাস্ত্রে 4 প্রকার অলংকারের কথা বলে গেছে। ঠিক আছে, এবারে দেখো অলংকার সম্প্রদায়ের প্রবক্তা কি পেলাম? ভামহ, তার কাব্যালঙ্কার গ্রন্থে বলেছে। অলংকারকে সুব্যবস্থিত রূপে বিস্তৃত বর্ণনা কে করে গেছেন? ভামহ। সুব্যবস্থিত মানে অলংকারের যে সম্প্রদায়ের প্রবক্তা সেই করবে এখানে। আর অলংকারের জনক বলছে কি? ভামহ বা অলংকার সম্প্রদায়। ক্লিয়ার? আর অলংকারের পোষক কে? অলংকারের পোষক হচ্ছে সমর্থক। পোষক বলতে সমর্থক কে? রুদ্রট। পোষক বলতে সমর্থক রুদ্রট। তাহলে দেখো অলংকারের প্রবক্তা ভামহ, অলংকার কাব্যে প্রথম প্রয়োগ কে করে? ভরতমুনি, অলংকারের পোষক বা সমর্থক কে? রুদ্রট। তাহলে অলংকার সম্পর্কে কটা কোশ্চেন কিন্তু এখানে এইভাবে কোশ্চেন কিন্তু আমাদের হতে পারে। তোমরা কিন্তু সেইভাবেই পড়তে হবে, এইভাবেও কিন্তু কোশ্চেন আমাদের হতে পারে এই জায়গাতে। ক্লিয়ার? আর কাব্যের বাহ্য এবং আন্তরিক যে সৌন্দর্য যে বৃদ্ধি করে তাকে অলংকার বলে। কাব্যের দুটো দিক, যেমন আমাদের দেখো দুটো দিক আছে, প্রত্যেক মানুষের দুটো দিক পাবো, একটা বাহ্য দিক আর একটা কি পাবো? আভ্যন্তরীণ দিক। তাহলে বাহ্য এবং আন্তরিক বা আভ্যন্তরীণ সৌন্দর্যকে যে বৃদ্ধি করবে তাকে অলংকার বলবো। এবারে বাহ্য দিক যদি বৃদ্ধি করে কি কোন অলংকার? একটা হবে শব্দালংকার আর একটা কি আসবে? একটা আসবে অর্থালংকার। এইভাবে দেখো অলংকারকে আমরা 2 ভাগে ভাগ করব। দেখো এখানে এই যে কাব্যের বাহ্য এবং আন্তরিক সৌন্দর্যকে কি করা হয়? বৃদ্ধি করে যে তাকে বলা হচ্ছে অলংকার। দেখো কাব্য শরীর, এটা বাহ্য শরীর শব্দালংকার। কাব্যের বাহ্য শরীর শব্দালংকার বলেছে, কাব্যের আন্তরিক শরীর আত্মা সেটা হলো অর্থালংকার। শব্দ পরিবর্তনম অসাহত্যে, শব্দ পরিবর্তনম অসাহত্যে, শব্দের পরিবর্তন। আর এখানে শব্দ পরিবর্তন সহত্যে, সহ্য হবে, এটা সহ্য হবে না। অর্থাৎ তাহলে একটা জিনিস বুঝে রাখো, কাব্য যে শরীর তার বাহ্য যে শরীর, সেই বাহ্য শরীরকে আমরা বলবো শব্দ বা শব্দালংকার। আর কাব্যের যে আন্তরিক শরীর বা আত্মা সেটাকে বলা হচ্ছে অর্থালংকার। কারণ দেখো শব্দালংকার যেটা তোমরা এমনিতেই চিনতে পারবে, শব্দালংকারের ক্ষেত্রে কি শব্দের প্রাধান্য থাকবে। হ্যাঁ, বিভিন্ন শব্দ দেখে আমরা বুঝতে পারবো এটা শব্দালংকার। আর এই জায়গাতে কি পাবো? অর্থালংকারের ক্ষেত্রে কি হবে? কাব্যের প্রত্যেকটি লাইন তার অর্থকে দেখে তোমাকে বুঝতে হবে যে এটা অর্থালংকার। তাহলে কাব্য শরীর কিন্তু এখান থেকে দেখবো দুটো ভাগে কিন্তু ভাগ করলো।
তাহলে অলংকার দেখো, অলংকারের প্রতিষ্ঠাতা কে, অলংকার কাব্যে কে প্রথম প্রয়োগ করে, অলংকারের সমর্থক কে, শব্দালংকার কাকে বলে, অর্থালংকার কাকে বলে, বিভিন্ন ভাবে কিন্তু আমাদের কোশ্চেন হতে পারে। প্রত্যেকটি টপিক কিন্তু তোমরাকে ভালো করে পড়তে হবে। যে নোটটা বানানো আছে, যে কোনো পরীক্ষার ক্ষেত্রে কি বললাম, এর বাইরে কিছু দরকার নেই তোমাদের আর, অলংকার অন্তত। ঠিক আছে, দেখো বলছে উপরোক্ত কারণের জন্য অলংকারকে শব্দালংকার অর্থালংকার দুই ভাগে ভাগ করা হয়, মানে এই কারণ অনুযায়ী বলছে দুটো ভাগে ভাগ করা হয়। কি দুটো ভাগ এখানে দেখে নাও, দেখো এখানে অলংকারের ভেদ, এই যে অলংকারের ভেদ। এবার বলবে অলংকার কয় প্রকার। দেখো অলংকার মূলত দুই প্রকার আমরা পেলাম, একটা পেলাম শব্দালংকার আর একটা পেলাম অর্থালংকার। আরেকটি অলংকার এখানে পাবো, সেটা কি বলা হবে, উভয়ালংকার। মানে শব্দ আর অর্থ যেখানে মিশ্রণ থাকবে সেই জায়গাতে আসবে উভয়ালংকার। ঠিক আছে, দেখো শব্দালংকার যদি আমরা আসি, এখানে শব্দালংকার কতগুলো ভাগ। শব্দালংকার সব জায়গায় দেখে রাখবে। শব্দালংকার কটা, কে বলবে? শব্দালঙ্কার 6টি। 6 প্রকারের শব্দালংকার 6টি, এই 6টি শব্দালংকার। আর এখানে উভয় অলংকার কে, শ্লেষ অলঙ্কার। শ্লেষ অলংকার। তাহলে দেখো শব্দালংকার আর উভয় অলংকারটা যদি আমরা ধরি, এর যেহেতু এগুলো ছোট, এগুলোকে মনে রাখতে পারবো। বাকি যা অলংকার থাকবে সেগুলো সব কি আসবে, অর্থালঙ্কার। সকল অলংকার অর্থালংকারের অন্তর্ভুক্ত। ঠিক আছে, বাকি যা অলংকার থাকবে সব অর্থালংকারের অন্তর্ভুক্ত। শুধু শব্দ আর উভয় অলংকার আমরা মনে রাখবো, বাকি সব অলংকার অর্থালংকার। দেখো অনুপ্রাস, বক্রোক্তি, শ্লেষ, যমক, পুনঃ বা পুনরুক্ত পদাভাস, চিত্রালংকার। এটা সূত্র আমি বলেছিলাম তোমাদেরকে, দেখতে দেখতে পারো। অবশ্য চিত্র। অবশ্য পুনঃ করলাম চিত্র। অ থেকে কি আসছে, অনুপ্রাস, ব থেকে বক্রোক্তি, তালেবস্য থেকে শ্লেষ, হ্যাঁ, জ থেকে যমক, পুনঃ থেকে পুনরুক্ত বদাভাস, চিত্র থেকে চিত্রালংকার। অবশ্য পুনঃ চিত্র, অর্থাৎ দেখো অনুপ্রাস, বক্রোক্তি, শ্লেষ, যমক, পুনরুক্ত বদাভাস, চিত্রালংকার, এই 6টি হলো শব্দালংকার। আর শ্লেষ অলংকার আবার দুই ক্ষেত্রে দেখা যায়, একটা শব্দ শ্লেষ, একটা অর্থ শ্লেষ। সেই অনুযায়ী শব্দ এবং যদি চমৎকার যেখানে আছে, এটা হচ্ছে উভয়ালংকার, শব্দ আর অর্থ যেখানে মিষ্ট আছে এটা। শব্দ আর অর্থ এখানে মিষ্ট থাকার জন্য এখানে কি হচ্ছে, উভয়ালংকার এটা পরিচিত হচ্ছে। তাহলে শব্দালংকার আমরা দেখে নিলাম, এখানে অর্থালংকারও আমরা দেখে নিলাম। আর এই শব্দালংকার উভয়ালংকার পড়লাম। অর্থালংকার কোনগুলো, বাকি যতগুলো অলংকার পাবে সব কিন্তু অর্থালংকারের অন্তর্ভুক্ত। অর্থাৎ উপমা, রূপক, উৎপ্রেক্ষা, সমাসোক্তি, ঠিক আছে, যা আদি, অর্থাৎ যা অলংকার আর আসবে বাকি সবই কি হবে, সবই অর্থালংকার। তাহলে শব্দালংকার 6টা, উভয়ালংকার 1টা, বাকি যা আসবে সব অর্থালংকারের মধ্যে চলে আসবে। এটা কিন্তু তোমাদেরকে দেখে নিতে হবে। এইবারে দেখো অলংকার থেকে বলছে অলংকারের পরিভাষা, অর্থাৎ অলংকার কার মতে অলংকার কি, অলংকারের কে কি লক্ষণ দিয়ে গেছে, সেই তথ্যটা আমাদেরকে জানতে হবে। আরে কারো কোনো কোশ্চেন আছে কি, সেটা বুঝতে পারেনি, এরকম কেউ আছো সেটা বুঝতে পারেনি? অ্যাপসে হলে তোমরা কোনো কোশ্চেন করতে পারতেনি হয়তো, কিন্তু এই জন্য আমি এই ক্লাসগুলো অন্তত এখানে নেওয়ার চেষ্টা করবো, যাতে তোমরা ডাউট থাকলে ক্লিয়ার করতে পারো। আচ্ছা, অ্যাপসে ভালো না এখান থেকে ক্লাস করবো, কোনটা সুবিধা তোমাদের বলো? এখান থেকেই ভালো। এখান থেকে ভালো, এখান থেকে ভালো। এখান থেকেই ভালো হবে না? স্যার এখানে একটা প্রশ্ন হচ্ছে, বিভাবনা বিশেষোক্তি যে পর্যন্ত বলেছে, এগুলো কতগুলো মানে অলংকার আছে? অনেকগুলো অলংকার আছে, আমি আলোচনা করবো। বিভাবনা বিশেষোক্তি বলতে অনেক, দেখো অলংকার অনেক আছে, কিন্তু যেগুলো আমাদের দরকার, তোমাদের মনে হবে যে আমার যেটা মনে হবে তোমাদের এটা দেওয়া দরকার, সেইগুলো আমরা ভালো করে আলোচনা করবো।
বিশেষ বিশেষণ যেটা আছে না তোমাদের যে আছে অতদূর পর্যন্ত অনেকগুলো কোশ্চেন আছে, অনেকগুলো অলংকার, তার মধ্যেই যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো পড়াবো আমরা। নাহলে এমন কিছু কিছু অলংকার আছে যাদের নাম তোমরা শুনোনি, কিছু কিছু অলংকার ওখানে দেওয়া আছে যাদের নাম হ্যাঁ তোমরা শুনোনি, সেরকম অলংকার কিছু কিছু আছে। যাই হোক, অত ডিপলি আমাদের দরকার নেই। যেগুলো আমাদের পরীক্ষায় আসতে পারে, যেগুলো বিভিন্ন পরীক্ষাতে মানে আমাদের এই লেভেল অনুযায়ী যে পরীক্ষাতে কোশ্চেন আসে, সে যে কোশ্চেন সেগুলো আমরা অলরেডি আলোচনা করব। ক্লিয়ার? দেখো, অলংকারের পরিভাষা অর্থাৎ অলংকার সম্পর্কে আলংকারিক গণেরা কে কি বলে গেছে সেটা একটু দেখে নাও। তোমাদের এই তথ্যটা একটু তোমরা দিয়ে রাখি, দাঁড়াও। শর্ট সম্প্রদায় কি আছে এখানে? আপনার শর্ট সম্প্রদায় কি নোটটা ছিল তোমাদেরকে? দেখো তো, থাকলে একটু শেয়ার করে দাও। স্যার অন্য গ্রুপে আছে, ওটা মানে এসএলএসটি গ্রুপে আছে, এবার দেখতে হবে। দাঁড়াও। স্যার নেটের গ্রুপে আছে ওটা। ওপেন একটু শেয়ার করে দাও তো, মানে ইউনিট 7 ছিল মনে তোমাদের, দেখো ইউনিট 7। দাঁড়াও একটা মিনিট, হ্যাঁ। পেয়ে গেছি আমি, না এই তথ্যগুলো তোমাদের লাগবে, কিন্তু এটাও সিলেবাসে তোমাদের দেওয়া আছে, এই টাইপের কিছু তথ্য লাগবে তোমাদের। সিলেবাস নেই আছে মনে হচ্ছে, দেখো তো। নাই, বিভিন্ন তথ্যগুলো আমাদের দেয় না। দেখো, এই নেটের যদিও নোট তোমাদেরও লেগে যাবে, এটাই তোমাকে পড়তে হবে। আছে, এটা আছে। দেখো, তোমাদেরকে বিভিন্ন যে কবিগণ আছে আমাদের, হ্যাঁ, সেই কবিদের কিছু কিছু নাম দেখো তোমাদেরকে বলে দিচ্ছি, সিলেবাসটা বার করি। তোমরা কি এটা পড়তে হবে, তার জন্য এই নোটটা আমি দিয়ে দেবো তোমাদেরকে। কারণ এগুলো দেখো, এগুলো একটু জাস্ট ভালো করে পড়লেই হবে, যেগুলো বোঝানোর জায়গা সেগুলো তোমরা কেবল বোঝাবো ভালো করে। আর কিছু কিছু জায়গা আছে যেগুলো তোমরা নোট দিলেও তোমরা করে নিতে পারবে, অসুবিধা কিছু নেই। দেখো, এই যে নোটটা আছে এটা তোমাকে আমি দিয়ে দেবো, এটা তোমরা পাবে ওই যে আমাদের বেদ যে পড়ছি, বৈদিক সাহিত্য, ওখান থেকে পাবে। দেখো, হুম যে অশ্বঘোষ, ভাস, কালিদাস, ভারবী, ভট্টি, কুমারদাস, মাঘ, শ্রীহর্ষ, দেখো ওখানে আছে না, ওই তথ্যগুলো তোমরা এখান থেকে পেয়ে যাবে। এর বাইরে কিছু দরকার নেই যদিও, তো আমি তোমাদেরকে এটা বার করলাম এই জন্যই, এখানটা পড়াবো বলে। দেখো, এই বিভিন্ন কবিদের সামান্য যে পরিচয় আছে না, ভাস, দেখো ওই যে ভাস, এখান থেকে পরিচয়গুলো দেওয়া আছে। এগুলো পরে আলোচনা করব, কারণ এগুলো আলোচনার জায়গা আমার এই মুহূর্তে যেটা পড়ছি সেটাতে আমরা যাব। দেখো, এখানে বিভিন্ন আলংকারিকদের কিছু কিছু নাম দেওয়া আছে কবিদের, তার সাথে সাথে তোমাদের পাবে কি, এই যে কাব্যশাস্ত্র। দেখো, যে 6টা সম্প্রদায় সম্পর্কে আমরা আলোচনা করছিলাম, দেখো কাব্যশাস্ত্রের ইতিহাস প্রসঙ্গে যে বলেছে না, কাব্যশাস্ত্রের বিভিন্ন সম্প্রদায়, রস সম্প্রদায়, অলংকার সম্প্রদায়, রীতি, ধ্বনি, বক্রোক্তি, ঔচিত্র সম্প্রদায়গুলো। এইবারে দেখো যে রস সম্প্রদায় সম্পর্কে কি বলা হয়েছে। হ্যাঁ, এই যে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য। ভট্টলটের কিবাদ, উৎপত্তিবাদ, ভট্টনায়কের ভুক্তিবাদ, শঙ্কুকের অনুমিতিবাদ, অভিনবগুপ্তের অভিব্যক্তিবাদ, এই তথ্যটা তোমাকে পড়তে হবে। এবারে দেখো অলংকার, এই যে অলংকার যেটা আমরা পড়েছি, অলংকার সম্প্রদায়। অলংকার সম্প্রদায়ের প্রথম প্রবর্তক দেখো বলেছে, দেখো প্রথম প্রবর্তক যদি জিজ্ঞাসা করা হয়, অগ্নি পুরাণকার প্রথম প্রবর্তক, তাকে সুব্যবস্থিত রূপ প্রদান করে কে, সিদ্ধান্তের রূপে প্রতিষ্ঠিত করা হয় আচার্য ভামহ। তাহলে ভামহ হচ্ছে রসন অলংকার সম্প্রদায়ের প্রবক্তা হচ্ছে। আদি প্রবর্তক বা প্রথম প্রবর্তক কি বলেছিল? অগ্নি পুরাণকার। অগ্নি পুরাণ কে রচনা করে? পুরাণের রচয়িতা কে বলো? ব্যাসদেব। ব্যাসদেব। বসুদেব। আদি যদি বলা হয়, দেখো, আদি যদি বলা হয় তখন কি আসতো? আদি বললে তখন আসতো ব্যাসদেব। কিন্তু সেই ব্যাসদেবের যে অলংকার, তাকে সুব্যবস্থিত রূপ প্রদান করে একটা সিদ্ধান্ত রূপে প্রতিষ্ঠিত করেছিল ভামহ। অলংকার সম্প্রদায়ের ঐতিহাসিক দৃষ্টিতে আচার্য ভামহ প্রাচীনতম ধরা হয়। ভামহের গ্রন্থের নাম কি বলেছে? কাব্যালঙ্কার। কাব্যালঙ্কার কি বেশ করে আমরা আলোচনা করলাম। গ্রন্থটি পদ্যে রচিত। গ্রন্থটিতে 6টি পরিচ্ছেদ এবং 398টি শ্লোক আছে। প্রথমে অগ্নিপুরাণে কাব্য শোভাকর ধর্মকে অলংকার বলেছেন। দেখো, এই আমরা পড়বো এখান থেকে, হ্যাঁ, যে মহর্ষি বেদব্যাস মহাভারত পুরাণ, অগ্নিপুরাণ, যে দেখো এখান থেকে আলোচনা করেছে। কাব্য শোভাকর ধর্মকে অলংকার বলবে।
কাব্য শোভাকরান ধর্মান অলঙ্কারাং প্রচক্ষতে। হ্যাঁ, এই বাক্য দণ্ডীয় স্বীকার করবে। বিভিন্ন মতগুলো দেখো অলঙ্কার সম্পর্কে বিভিন্ন মত এখানে দেওয়া থাকবে। অলঙ্কার সিদ্ধান্তের পোষক বলেছে আচার্য ভামহ, দেখো শোভাদায়ক তত্ত্বই অলঙ্কার, তার মতে রমণীর মুখ সুন্দর হলেও না পড়লে যেমন সুশোভিত হয় না। হ্যাঁ, বিভিন্ন মতগুলো কান্তমপি নির্ভূষং বিভাতি বনিনা আছে না, বনিতা আননম, এই প্রকার ভামহ তার অলঙ্কার বলছে কাব্য প্রমুখ তত্ত্ব। ভামহ মতে বক্রোক্তি ছাড়া কোনো অলঙ্কার হয় না। বক্রোক্তি অর্থাৎ উক্তি বৈচিত্র্যই বক্রোক্তি। মানে বিভিন্ন মতগুলো দেখো এখানে টোটাল তুলে ধরেছে কে অলঙ্কার সম্পর্কে কি বলে গেছে। তারপরে এইটা তোমাদেরকে এই জন্যই দেওয়া, এইখান থেকে তোমরা দেখতে পাবে কার মতে কতগুলি অলঙ্কার, এটা তোমাদের কাজে লাগতে পারে। এখান থেকে তোমরা এটা কাজে লাগতে পারে। ভরতের মতে অলঙ্কার দেখো আমরা পেলাম 4টা, উপমা, রূপক, দীপক, যমক। দণ্ডির কাব্যাদর্শে 35 প্রকার অলঙ্কার। হ্যাঁ, উদ্ভটের যে কাব্যালঙ্কার সারে 40 প্রকার অলঙ্কার। জয়দেবের চন্দ্রালোকে 100টা অলঙ্কার। অগ্নিপুরাণে 23টি অলঙ্কার, শব্দ অর্থ উভয় অলঙ্কার মিলিয়ে। বামনের কাব্যালঙ্কার সূত্রে 33 প্রকার অলঙ্কার। ভামহ কাব্যালঙ্কারে 39 প্রকার অলঙ্কার। মম্মট কাব্য প্রকাশে 67টি অলঙ্কার। রুদ্রট বলেছে 67টি, ভোজ বলেছে 72টা। মানে এইখানে তোমাদের এটার জন্য দেওয়া যে কার মতে কটি অলঙ্কার। এবার দেখো রীতি সম্প্রদায় পাবে, এগুলো নোটটা দিয়ে দেবো, তোমাদের কাজে লেগে যাবে এখান থেকে, ঠিক আছে। কার মতে কতগুলি অলঙ্কার তোমরা কিন্তু এখান থেকে এটা ভালো করে দেখবে যে অলঙ্কার কার মতে কতগুলো দেওয়া আছে এখান থেকে। এবারে দেখো অলঙ্কার কি বলেছিলাম, পরিভাষা যেটা বলছিলাম, যে পরিভাষা আলোচনা করতে গেলে দেখো প্রথমে বলছে মহর্ষি বেদব্যাস বলছে কি বা মহাভারত রচনা কি করেছে, মানে আচার্যের রচনা কি কি, মহাভারত, পুরাণ, অগ্নিপুরাণ সবই এর মধ্যে চলে আসবে। অলঙ্কারের লক্ষণ দিয়েছে সেখানে, অলঙ্কার রহিতা বিধবৈব সরস্বতী, অর্থাৎ অলঙ্কার ছাড়া কাব্য কি হচ্ছে, বিধবা তুল্য হয়ে যায়। অলঙ্কার যদি পরিহিত না হয় তাহলে কি হচ্ছে, কাব্যটা কাব্য বিধবা। একজন বিধবা নারী ক্ষেত্রে যেমন অলঙ্কার পরিধান তারা করতে পারছে না, সাদা শাড়ি তারাকে পরতে হয়, ঠিক সেরকম অলঙ্কার যদি কাব্যের মধ্যে না থাকে তাহলে কাব্যটাও ঠিক বিধবা তুল্য হয়ে যায়। কার মত না, এটা মহর্ষি বেদব্যাস। কাকে অনুসরণ করেছে, মহাভারত, পুরাণ বা অগ্নিপুরাণের রচনাকার মহর্ষি বেদব্যাস বলে গেছে। দণ্ডী তার কাব্যাদর্শ নামক গ্রন্থে কি বলছে, কাব্যাদর্শ নামক গ্রন্থে কাব্য শোভাকরান ধর্মান অলঙ্কারা প্রচক্ষতে। কাব্য শোভাকরা ধর্মান অলঙ্কারা প্রচক্ষতে, অর্থাৎ কাব্যের যে সৌন্দর্য, হ্যাঁ, তার বিশেষতাকে অলঙ্কার বলা হয়। তাহলে অলঙ্কার দেখো দণ্ডী মতে অলঙ্কার কাকে বলা হচ্ছে, ধর্মের সঙ্গে তুলনা করে, ধর্মান। কাব্য শোভা করান ধর্মান, কাব্য শোভা বর্ধন করে। হ্যাঁ, অলঙ্কার বলছে দেখো কাব্যের সৌন্দর্য শোভাবর্ধন করে, সৌন্দর্যকে তার বিশেষতাকে কি বলা হচ্ছে, ধর্ম, মানে এখানে বিশেষতাকে উল্লেখ করছে, অলঙ্কার বলা হয়। তাহলে মূল পয়েন্ট দেখো, হ্যাঁ, মহর্ষি বেদব্যাস কি বলছে, অলঙ্কার কার তুল্য, বিধবা তুল্য। দণ্ডী কি বলছে, অলঙ্কার ধর্মের সঙ্গে, মানে মূল মূল পয়েন্টগুলো তোমরা ধরবে, এখানে ধর্মের সঙ্গে আলোচনা করছে। ভামহ তার কাব্যালঙ্কার গ্রন্থে কি বলা হচ্ছে, ন কান্তমপি নির্ভূষং বিভাতি বনিতা মুখম, অর্থাৎ যদি কোনো স্ত্রী সুন্দর হয় এবং আভূষণ পরলে তাকে কি দেখাবে, আরো বেশি সুন্দর লাগবে। সে সুন্দর, স্বভাবত সুন্দর, কিন্তু যদি সে আভূষণ পরে তাহলে তাকে কি লাগবে, আরো বেশি সুন্দর লাগবে। এটা ভামহ বলেছে। বনিতা মুখম, নির্ভূষং বনিতা মুখম, ভামহর মত। বামন বলছে কাব্যালঙ্কার সূত্রতে বলছে সৌন্দর্যম অলঙ্কার, অলঙ্কার কে, অলঙ্কার হচ্ছে সৌন্দর্য। বামন মতে সৌন্দর্যই হলো অলঙ্কার। হ্যাঁ, এবছর তোমাদের সম্বন্ধে সেটে একটা কোশ্চেন ছিল এখান থেকে, এই অলঙ্কারের লক্ষণ থেকে একটা সেটে কোশ্চেন দিয়েছিল এখান থেকে। মম্মট বলছে তার কাব্য প্রকাশে বলেছে, দেখো মম্মট তার কাব্য প্রকাশ মতে কি বলছে, উপকুর্বন্তী তং সন্তং যে অঙ্গদারেণ জাত উচিত হারাদিবত অলঙ্কার অনুপ্রাস উপমা আদেয়। হারাদিবত, ঠিক আছে, মানে হার আদি, গলায় যে পরিধান করি হার, ঠিক আছে, সেই হার আদিবত। মম্মট মতে কি বলছে, অলঙ্কার হার আদি সমান, বলছে অলঙ্কারটা হারের সমান, গলায় যেটা আমরা পরিধান করি। আর বিশ্বনাথ সাহিত্য দর্পণে কি বলেছে, হ্যাঁ, কটক বলেছে না, কটক কুণ্ডলাদিবত অলঙ্কার। বিশ্বনাথ মতে কুণ্ডল বা কানে পরিধানযোগ্য কানের যে হলো, সেই কানের হচ্ছে অলঙ্কার। তাহলে দেখো বিভিন্ন মত উল্লেখ করেছে অলঙ্কারীরা, কার মতে অলঙ্কার কি। আমাদের টিজিটি পিজিটি যে পরীক্ষাগুলো আছে, বা আমাদের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর লেভেলের বলো, পিএসসি লেভেলের বলো, এগুলো কিন্তু এইখান থেকে কিন্তু কোশ্চেন কিন্তু হতে পারে। অলঙ্কারের যে পরিভাষা কি, অলঙ্কারের শুধু যে লাইন তুলে এটা কোন অলঙ্কার, সেরকম কোশ্চেন নাও হতে পারে। আর এই টাইপের কোশ্চেন তোমাকে A to Z কিন্তু প্রিপারেশনটা নিয়ে রাখতে হবে,
যে আমি শুধুমাত্র কটা অলংকার পড়ে চলে গেলাম তো এখান থেকে পেয়ে যাবো, তা কিন্তু নাও হতে পারে। কোশ্চেন এখান থেকেও আমাদের আসতে পারে, সেগুলো কিন্তু আমাদেরকে লক্ষ্য করতে হবে। ক্লিয়ার? যেগুলো যেভাবে দরকার সেভাবে তোমাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে, হ্যাঁ, চাপের কিছু নেই। এবারে দেখো চিত্রালঙ্কার তোমাদের সিলেবাসে কিন্তু আছে, এই পিএসসি সিলেবাসে কিন্তু চিত্রালঙ্কারটা দিয়েছে দেখলাম। চিত্রালঙ্কার তোমাদের পিএসসি সিলেবাসে আছে, WBPSC তে। চিত্রালঙ্কার জাস্ট বুঝে নেবে, দেখবে যেখানে একটি অক্ষর দ্বারা কোনো শ্লোক যদি রচনা করা হয়, এক অক্ষর যুক্ত শ্লোক, এক অক্ষরী ভাষাকে কি বলা হয়? কি ভাষা বলো তো? এক অক্ষর যুক্ত ভাষা জানা আছে? চীনা ভাষা। চীনি ভাষা, এক অক্ষর যুক্ত ভাষা, সেটা চীনি ভাষা। ওটা আমরা ভাষা বিজ্ঞানে পড়বো, এক অক্ষর যুক্ত ভাষা কা চীনি ভাষা। ঠিক সেরকম এখানে কি পড়ছি আমরা? চিত্রালঙ্কার, যেখানে একটি অক্ষর দিয়ে কি হবে? একটা শ্লোক রচনা হবে। যেমন দেখো কিরাতার জন্য একটি অক্ষর দিয়ে একটি শ্লোক আছে, কি দিয়ে? কোন অক্ষর দিয়ে বলো? দ্বন্দ্ব ন দিয়ে। দ্বন্দ্ব ন দিয়ে একটা শ্লোক রচনা করেছে, সেই শ্লোকটি হচ্ছে চিত্রালঙ্কার। আর শিশুপাল বধ দিয়ে একটা শ্লোক আছে, কোন অক্ষর দিয়ে? দ দিয়ে শুরু। দ দিয়ে। দেখো চিত্রালঙ্কার কিরাতার্জুনিয়ম, ভারবী রচিত কিরাতার্জুনিয়ম, শ্লোক দেখো 15তম স্বর্গ, 15 স্বর্গেতে দন্তের ন দিয়ে দেখো ন নো নো ন দিয়ে ইত্যাদি একটা শ্লোক রচনা করা হয়েছে। এক অক্ষরযুক্ত শ্লোক হলেই চিত্রালঙ্কার। প্রথম প্রয়োক্তা মানে প্রথম প্রয়োগ করে, কাব্যে প্রথম প্রয়োগ করে কে? ভারবী। আর শিশুপাল বধ কি হচ্ছে? মহাকবি মাঘের রচনা, দ দিয়ে একটি শ্লোক আছে 19তম স্বর্গে। শিশুপাল বধের স্বর্গ সংখ্যা কতগুলো? এটা কোশ্চেন আছে, শিশুপাল বধের স্বর্গ সংখ্যা কতগুলো? 20 20। আর আমাদের কিরাতার্জুনিয়মের স্বর্গ সংখ্যা 18। অষ্টাদশ। আর 20, তাই তো? তাহলে দেখো এই যে ভারবীর রচিত কিরাতার্জুনিয়ম আর শিশুপাল দিয়েছে দুটো, এগুলো কার মধ্যে পড়ছে? কোন ত্রয়ীর মধ্যে পড়ছে? আগের দিন আমরা দিয়েছিলাম কোন ত্রয়ী? বৃহত্রয়ী। বৃহৎ ত্রয়ীর মধ্যে পড়ছে, বৃহৎ ত্রয়ী। বৃহৎ ত্রয়ীকে একটা সূত্রে আমরা প্রকাশ করেছিলাম, নৈতিকী। নৈসিকি। নৈসিকি, তাই তো? দেখো ন থেকে কি আছে? নৈষধীয় চরিত, সি থেকে শিশুপাল বধ, কি থেকে এটা হচ্ছে বৃহত্রয়ী। লঘুত্রয়ী বলেছিলাম কুমের, কুমের লঘু, কুমার সংঘ, কুমার সংঘ, মেঘদূত, রঘুবংশ, কুমের। ঠিক আছে? লঘুত্রয়ী রচনাকার কে? না মহাকবি কালিদাস। মহাকবি কালিদাস। কালিদাস। ঠিক আছে? আর বৃহত্রয়ীর মধ্যে দেখো তিনটে বড় বড় কাব্য আসবে, তিনজন এর রচনাকার। নৈষধীয় চরিতের রচনাকার কে? শ্রীহর্ষ। শ্রীহর্ষ, মাঘ, ভারবী। একটা অলংকার আমরা এখান থেকে পেয়ে গেলাম, চিত্রালঙ্কার, যেখানে এই চিত্রালঙ্কারটি এক অক্ষরযুক্ত শ্লোকে দেখা যাবে। একটি মাত্র অক্ষর দিয়ে যদি কোনো শ্লোক রচনা করা হয়, সেই জায়গাতে এই অলংকার কিন্তু দেখা যাবে। যেখানে একটি অক্ষর দিয়ে কোনো শ্লোক থাকলো, চোখ বন্ধ করে কি হবে? চিত্রালঙ্কার। চোখ বন্ধ করে ওএমআর আবার ফিল আপ করতে যাওনি, যে ওএমআর দিয়ে চোখটা বন্ধ করে ফিল আপ করি, তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। হ্যাঁ, এর জায়গায় বি করে দেবে, বি এর জায়গায় ডি করে দেবে। তাহলে চিত্রালঙ্কার একটা অলংকার আমাদের এখান থেকে ক্লিয়ার। 2 নম্বর অলংকার দেখো অনুপ্রাস অলংকার, খুব মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেট, সেট, এসএসসি, পিএসসি যে কোনো জায়গাতে তোমরা যাবে, টিজিটি, পিজিটি, এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ অলংকার আসবে। অনুপ্রাস, দেখো অনুপ্রাস বলেছে অনু, হ্যাঁ, প্র, অনু আর প্র এই দুটো কি বলা হয় বলে দেখো? অনু, উপ, অনু আছে না, প্র হলো কি? উপসর্গ। অনু আর প্র উপসর্গ। অস হচ্ছে ধাতু বা প্রকৃতি, প্রকৃতি প্রত্যয় বলে না, প্রকৃতিটা কে? প্রকৃতিটাকেই ধাতু বলা হয়। আর ঘঞ্জ কি আসছে? প্রত্যয় আসছে। তাহলে অনুপ্রাস, অ এবং প্র উপসর্গ, অস ধাতু আর ঘঞ্জ প্রত্যয়। দেখো এই অনুপ্রাসের লক্ষণ, বিশ্বনাথের লক্ষণও এখানে দেওয়া থাকছে। তারপরে আমরা পাবো কি? মম্মটের লক্ষণও দেওয়া থাকছে। দেখো বিশ্বনাথের যে, তোমাদের যদি আমরা সিলেবাসটা দেখি, আমাদের পিএসসি, তোমরা যে কোর্সটা এখন করছো, পিএসসির জন্য বিশ্বনাথ দরকার। হ্যাঁ, আমি এর নিচে দেখো দেওয়া আছে আচার্য মম্মট, এই যে আচার্য মম্মট। নেটের জন্য দরকার মম্মটের, যে নেট, যারা নেট সেট দিচ্ছ তারা পাবে, তোমরা এই মম্মটে তোমাদের দরকার। হ্যাঁ, আবার ইএমআরএস যে সিস্টেম আছে, দেখো ইএমআরএস একলব্য স্কুল যাদের, তাদের ক্ষেত্রে দুটোই দরকার। ওখানে উল্লেখ করেছে অলংকার, কাদের অলংকার? না সাহিত্য দর্পণকার মতেও অলংকার পড়তে হবে, হ্যাঁ, আবার
কাব্য প্রকাশ মতেও অলংকার পড়তে হবে। তাহলে একই জায়গাতে আমরা কি করব, দুটো করে লক্ষণ পড়ে নেব। যে কোনো পরীক্ষাতে কিন্তু আমাদের এই দুটো অলংকারই কিন্তু আমাদের পাঠ্য হয়, যে শুধুমাত্র একটা অলংকার আমাদের এখানে দিল এটা নয়। এই যে দুটো জায়গার অলংকার, এই অলংকারই তুমি যে কোনো পরীক্ষা দাও, হয় বিশ্বনাথ আর নাহলে মম্মট, হয় কাব্য প্রকাশ আর তা না হলে কি সাহিত্য দর্পণ, এদেরই অলংকার তোমাদেরকে পড়তে হবে। তাহলে তোমরা ইজিলি এখান থেকে কোশ্চেনটা পেয়ে যাবে। দেখো অনুপ্রাস অলংকারের লক্ষণে কি বলা হচ্ছে, দেখো অনুপ্রাস বলছে অনুপ্রাসহ শব্দ সাম্যম বৈষম্য ওপি সরস্য যৎ। আচার্য বিশ্বনাথ অর্থাৎ সাহিত্য দর্পণ। সাহিত্য দর্পণে কি দশম পরিচ্ছেদ, আর মম্মটের কোন পরিচ্ছেদে পাবে, এটা কোথায়, নবম কি আসবে, নবম পরিচ্ছেদ, নবম দশম। নবম উল্লাস। নবম উল্লাসে পাবে। দশমে অর্থালঙ্কার আছে, হ্যাঁ, শব্দালঙ্কার নবম, শুধুমাত্র নবমে। ক্লিয়ার? নবম দশম দুটো অলংকার উল্লেখ করেছে, কিন্তু নবমে শব্দালঙ্কার আর দশমে অর্থালঙ্কার আছে। তাহলে দেখো অনুপ্রাস ও শব্দ সাম্যম বৈষম্য অপি সরস্য যৎ, অর্থাৎ অনুপ্রাস অলংকারের ক্ষেত্রে কি বলে, শব্দ সাম্যম। শব্দ বলতে এখানে শব্দ সাম্য বলতে কি শব্দ, এখানে কি শব্দ, ব্যঞ্জন বর্ণ। এখানে বলা হচ্ছে ব্যঞ্জন বর্ণ। শব্দ বলতে শব্দ, এখানে কোশ্চেন নিতে পারে, শব্দ শব্দস্য কিম অর্থ। অনুপ্রাস যে লক্ষণে শব্দ সাম্যম, অত্র শব্দ ইতি পদস্য কো অর্থ। শব্দ ইত্যুক্তে ক পদ্ধতি, শব্দ ইত্যুক্তে ব্যঞ্জন, ব্যঞ্জন বর্ণ বলতে পারি আমরা। এটা কোশ্চেন দিতে পারে, শব্দ ইত্যুক্তে ক পদ্ধতি, শব্দ ইত্যুক্তে ব্যঞ্জন বর্ণ পদ্ধতি। অর্থাৎ অনুপ্রাস অলংকার শব্দের সাম্যম, শব্দ শব্দের অর্থ কি ব্যঞ্জন, আর সাম্য মানে কি সমান, যেখানে ব্যঞ্জন বর্ণ সমান হবে। বৈষম্য অপি সরস্য যৎ, বৈষম্য মানে আলাদা থাকবে, বৈষম্য দেখা দেবে কার, সরস্য যৎ অর্থাৎ স্বরবর্ণের বৈষম্য দেখা দেবে। ভালো করে বুঝে নাও। অনুপ্রাস অলংকারের ক্ষেত্রে কি বলছে, বিশ্বনাথ বলছে ব্যঞ্জন বর্ণ সমান হবে, হ্যাঁ, স্বরবর্ণের পার্থক্য দেখা দেবে। এই যে অনুপ্রাস অলংকারের ক্ষেত্রে শব্দ সাম্যম, অর্থাৎ ব্যঞ্জন বর্ণ সমান হবে কিন্তু স্বরবর্ণের বৈষম্য বা পার্থক্য দেখা দেবে। বৈষম্য অপি সরস্য যৎ, অনুপ্রাস শব্দ সাম্যম বৈষম্য অপি সরস্য যৎ। কার লক্ষণ না, আচার্য বিশ্বনাথের লক্ষণ। অর্থ বলতে স্বরের বৈষম্য থাকলেও সদৃশ বা ব্যঞ্জনের আবৃত্তিকে বলা হবে অনুপ্রাস অলংকার। অর্থাৎ একই বর্ণ বা একই বর্ণগুচ্ছের একাধিকবার ধ্বনিত হওয়াকে অনুপ্রাস অলংকার বলা হয়। দেখো একই বর্ণ বা একই বর্ণগুচ্ছের একাধিকবার ধ্বনিত হওয়াকে অনুপ্রাস অলংকার বলা হয়। এখানে ভালো করে যদি দেখো, ভারতে ভাতু ভারতী, দেখো এখানে উত্ত, এখানে উত্ত, এখানে উত্ত, তার মানে কি, ত মানে কি আসছে, ব্যঞ্জন বর্ণ। তটা কি বর্ণ, এটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণ সমান, ত ত ত সব জায়গাতেই সমান। স্বরবর্ণের পার্থক্য আছে, দেখো ভারতে এখানে এ, এখানে উ, ভাতু উ, আর এখানে ই, হ্যাঁ, এ উ ই। তাহলে কি স্বরবর্ণ এখানে পার্থক্য আছে, কিন্তু ব্যঞ্জন বর্ণ কি আছে, হ্যাঁ, ব্যঞ্জন বর্ণ সমান। তাহলে এখানে বলেছে শব্দ সাম্যম অর্থে ব্যঞ্জন বর্ণ সমান হবে, বৈষম্য অপি সরস্য যৎ, স্বরবর্ণের পার্থক্য দেখা দেবে। কোনো প্রবলেম আছে এখানে লক্ষণটাতে, স্যার বুঝতে পারেনি? দেখো এই স্বরবর্ণ এ উ ই বৈষম্য বা আলাদা, ব্যঞ্জন বর্ণ ত ত ত সমান আছে, মানে জাস্ট একদম নোটেও সেরকম উল্লেখ করে দিয়েছে যাতে তোমরা বুঝতে পারো, এ টু জেড যাতে তোমরা বুঝতে পারো সেই ব্যবস্থায় এখানে করে দেওয়া আছে। তাহলে আমাদের এখান থেকে কি পেলাম, এখানে একটা লক্ষণ আমরা পেয়ে গেলাম কাদের। আচ্ছা, ক্যান্ডিডেট সব বেড়ে যাচ্ছে কেন, কি ব্যাপার? এখানে দেখো লক্ষণ আসছে, 30 জন ছিল, 26 জন চলে এলো। দেখো লক্ষণে কি বলছে, বর্ণ সাম্যম অনুপ্রাসহ, বর্ণ সাম্যম অনুপ্রাসহ। দেখো একরকম লক্ষণ তো দেওয়া যাবে না, লক্ষণটা একটু আলাদা করতে হবে। তাহলে কি বলেছে, বর্ণ সাম্যম, মানে বর্ণ শব্দ বলতে কি বোঝাচ্ছে, বর্ণ মানে কি, এটা ব্যঞ্জন বর্ণ, এই বর্ণ সমূহ কি আসবে, ব্যঞ্জন বর্ণ। এই যে বর্ণ বলতে এখানে ব্যঞ্জন বর্ণ।
শুধু বলেছে ব্যঞ্জন বর্ণ সমান হবে, এখানে কিন্তু স্বরবর্ণের কথা উল্লেখ করেনি, শুধু বলেছে কি ব্যঞ্জন বর্ণ সমান হবে, বর্ণ সাম্যম অনুপ্রাস, অর্থাৎ বর্ণ ইত্যুক্তে ক না ব্যঞ্জন, আর সেখানে শব্দ সাম্যম, শব্দ ইত্যুক্তে ব্যঞ্জন, শব্দ সমান ব্যঞ্জন বলেছে, এখানে বর্ণ সমান ব্যঞ্জন, জিনিসটা একই। বর্ণসাম্য কথাটির ব্যাখ্যা যে বর্ণসাম্য কথাটির ব্যাখ্যা করে গ্রন্থকার নিজে বলেছেন স্বর বৈসাদৃশ্য মানে স্বর বৈসাদৃশ্য মানে তার বৈসাদৃশ্য, সাদৃশ্য নয়, বৈসাদৃশ্য পার্থক্য থাকবে। ব্যঞ্জন সদৃশ্যত্যং বর্ণ সাম্যম, যেখানে স্বরবর্ণের আলাদা আর ব্যঞ্জন বর্ণ সমান হবে, সেই জায়গাতে কি আসবে, সেই জায়গাতে অনুপ্রাস অলঙ্কার হবে। ব্যঞ্জন বর্ণ কি বলেছে, সমান, স্বরবর্ণের পার্থক্য। অনেক সময় দেখবে এই কোশ্চেন, এই লাইনটা তুলে কোশ্চেন হয় আমাদের, আবার কোনো কোনো সময় দেখবে স্বর বৈসাদৃশ্য, হ্যাঁ, এই লাইনটা তুলে কোশ্চেন দিতে পারে, দুটো করে লক্ষণ এখানে এই লাইনে দিতে পারে। যেমন দেখো উদাহরণটা একই রেখেছি, তে ভাত ত ত ত, আর এখানে কি তে এ উ আর ই একই, স্বর বিষম এবং ব্যঞ্জন ত, স্বর বিষম আলাদা, ব্যঞ্জন সমান ত এখানে। আচ্ছা, লক্ষণ নিয়ে কি কোনো প্রবলেম আছে এখানে কারো, বা কোনো কোশ্চেন? আশা করি নেই, না, নেই নেই। ক্লিয়ার। এইটুকুই দেখো, এখানে যে তোমাদেরকে পড়ানো হচ্ছে না, এইটুকুই তোমাদের দরকার, এর মানে এর বাইরে কিছু সেরকম নয়, কারণ প্রত্যেকটি পদের অর্থকে তোমাকে এখানে ভেঙে দিতে হবে। এইবারে দেখো কিছু কিছু উদাহরণ এখানে দেখো, তোমাদেরকে বলেছি নয়নে তস্যৈব নয়নে, কিছু কিছু উদাহরণ দেখো। আমরা পড়েছি না নব পলাশ পলাশ, পরাগ পরাগ, ভালো করে বুঝে দেখো। শুধু এই যে লক্ষণ ছাড়াও অনেক জায়গা আছে, দেখো আমি তোমাদের বলি, দুটো লক্ষণ তোমরা ক্লিয়ার করলাম, দুটো লক্ষণ ছাড়াও আরো কিছু কিছু জায়গাতে এই অলংকার হতে পারে, কিরকম? অনুপ্রাস অলংকার আরো কিছু কিছু বইয়েতে উল্লেখ আছে, সেটাও তোমাদেরকে আমি তুলে ধরে দিচ্ছি, যে শুধুমাত্র এই দুটো লক্ষণই পড়লাম তা কিন্তু নয়। দেখো আমরা পড়েছি নব পলাশ পলাশ, পরাগ পরাগ, তার মানে কি, এটা কি ব্যবধান সহিত না ব্যবধান রহিত, কি বলো? এই যে বলেছে দেখো নব পলাশ পলাশ, পলাশ পলাশ, পরাগ পরাগ, এর মধ্যে কোনো ব্যবধান আছে কি? পলাশ পলাশে কোনো ব্যবধান আছে? ধরো পলাশ, না, নেই। পলাশ, কোনো ব্যবধান নেই, ঠিক আছে। এখানে বলেছে নব, হ্যাঁ, নতুন পলাশ বলেছে, নব পলাশ পলাশ। ঠিক সেরকম দেখো নয়নে তস্যৈব নয়নে, এখানে কি আছে, এখানে একটা ব্যবধান আছে, আছে না, তস্যৈব, তাহলে ব্যবধান সহিত পদের পুনরাবৃত্তি অনুপ্রাস হয়। যদি ব্যবধান থাকে তাহলেও কি, যদি পদের পুনরাবৃত্তি, ধরো নয়নে এর আবৃত্তি পুনরায় হচ্ছে, ব্যবধান আছে তারপরে আবার বলেছে নয়নে, তখনও কিন্তু অনুপ্রাস হয়। এটাও কিন্তু কোনো কোনো ক্ষেত্রে, অর্থাৎ মানে বিভিন্ন বইয়েতে বিভিন্ন লক্ষণ দেওয়া আছে, তো এখানেও কিন্তু অনুপ্রাস আমরা বলতে পারি। নয়নে তস্যৈব নয়নে, অর্থাৎ ব্যবধান সহিত, যদি ব্যবধান থাকে পদের পুনরাবৃত্তি হলে সেখানেও অনুপ্রাস হবে। আর যমক অলঙ্কারের ক্ষেত্রে কি হবে, ব্যবধান কি হবে, রহিত, ক্রমেণ ব্যবধান রহিত আবৃত্তি যেটা হবে। এখানে কোনো কি থাকবে, ব্যবধান থাকবে না। যমক অলঙ্কারে কোনো ব্যবধান থাকবে না, কিন্তু অনুপ্রাস অলঙ্কারে ব্যবধান থাকবে। দেখো পদের মধ্যে ব্যবধান আবৃত্তি হলো অনুপ্রাস, প্রথম নয়নে, তারপর তস্যৈব আছে, তারপর নয়ন, তার জন্য এটা অনুপ্রাস অলঙ্কার। কিন্তু যদি কোনো পদের ব্যবধান না থাকে, যে ব্যবধান নেই, তাহলে যমক অলঙ্কার হয়। ক্লিয়ার? তাহলে যমক অলঙ্কারটাও আমি জাস্ট একটু এর সঙ্গে প্রসঙ্গক্রমে একটু জাস্ট আলোচনা করে গেলাম। যদি ব্যবধান না থাকে তখন যমক বলবো, যদি ব্যবধান থাকে তখন তাকে অনুপ্রাস অলঙ্কার বলবো। দেখো কতগুলো লক্ষণ কিন্তু আমরা পাচ্ছি, কোন কোন জায়গায় অনুপ্রাস হতে পারে। এই অনুপ্রাসের কিন্তু আরো ভেদ আছে, হ্যাঁ, এই অনুপ্রাসের আরো পার্থক্য আছে, এগুলো কিন্তু আমাদেরকে দেখতে হবে। দেখো আর কোথায় কোথায় হতে পারে, দেখো লতা কুঞ্জম গুঞ্জন, মদবলি পুঞ্জন, চপলায়ন, উদাহরণের পদে যদি সমান ধ্বনি থাকে তখনও অনুপ্রাস অলঙ্কার হয়। দেখো সেই জায়গাতেও আমরা কিন্তু অনুপ্রাস, অনুপ্রাস বলতে কি, দেখো এটা শব্দালঙ্কার, শব্দের প্রাধান্য যেখানে থাকবে সেখানেই অনুপ্রাস হবে। কুঞ্জম, হ্যাঁ, লতা কুঞ্জম গুঞ্জন কুঞ্জন, ঠিক আছে, তাহলে যে কুঞ্জন, কুঞ্জম গুঞ্জন কুঞ্জন, সমান ধ্বনি থাকে তখনও কিন্তু অনুপ্রাস অলঙ্কার হতে পারে। এখানে দেখো বলেছে স্মরে রাজীব নয়নে নয়নে, রাজীব নয়নে নয়নে, ভালো করে দেখো, রাজীব নয়নে নয়নে কিং নিমিলিতে পশ্য
নির্জিত কন্দর্পং কন্দর্পং পরাগং প্রিয়ম। লাইন দুটো দেখো, রাজীব নয়নে নয়নে, উপরোক্ত উদাহরণ কি বলেছে, রাজীব নয়ন এবং নির্জিত কন্দর্পং এগুলো বিশেষণ। রাজীব নয়ন, নির্জীব কন্দর্প নির্জীব, তাই তো, নির্জীব নয় নির্জীব, আর রাজীব নয়ন, তাহলে এবং পিছনের পদ এখানে কি বলছে দেখো, পেছনের পদ যদি তাদের বিশেষ্য, এখানেও কিন্তু অনুপ্রাস অলঙ্কার হবে। রাজীব নয়ন নির্জিত কন্দর্প এগুলো বিশেষণ, মানে বিশেষণ আর বিশেষ্য যদি থাকে সেখানেও কিন্তু অনুপ্রাস অলঙ্কার হতে পারে। তাহলে এই চারটা জায়গা তোমাদেরকে ক্লিয়ার রাখতে হবে। কোন কোন জায়গা? 1 নম্বর, দুটো লক্ষণ তোমরা পড়ছো, মম্মটের লক্ষণ পড়ছো, সাহিত্য দর্পণের লক্ষণ পড়ছো। তার সাথে সাথে কোথায় পড়ছি আমরা, যদি একই বা সমান ধ্বনি থাকে সেখানেও অনুপ্রাস অলঙ্কার বলতে পারি, এবং যদি কি বলেছে বিশেষণ এবং এর পেছনে যদি কোনো বিশেষ্য থাকে সেক্ষেত্রেও কি হবে, অনুপ্রাস অলঙ্কার কিন্তু আমাদের আসতে পারে। এই জায়গাগুলো অনুপ্রাস। এইবারে অনুপ্রাসের কিছু কিছু ভাগ আছে, ছেকানুপ্রাস কোথায় হবে, লাটানুপ্রাস কোথায় হবে, সেগুলো আমরা এখান থেকে দেখব। দেখো এবারে কোশ্চেন যদি হয়, কোশ্চেন কি কি করতে পারে এখানটা দেখে নাও একটু। কোশ্চেন দিতে পারে কি, বর্ণ সাম্যম অনুপ্রাস, অনুপ্রাস শব্দ সাম্যম। তাহলে বর্ণ সাম্যম অনুপ্রাস, অনুপ্রাস শব্দ সাম্যম। দেখো এখানে বর্ণটাকে ডিপ করা হচ্ছে রেড আর শব্দটা করা হচ্ছে রেড। বলেছে ইত্যানায় উদাহরণায় রেখাঙ্কিত পদস্য কিম অর্থম। বর্ণ বলতে কি, ব্যঞ্জন বর্ণ, শব্দ বলতেও ব্যঞ্জন বর্ণ। তাহলে বর্ণ আর শব্দ, বর্ণ সাম্যম অনুপ্রাস, অনুপ্রাস শব্দ সাম্যম, ইত্যানায় উদাহরণায়, এই উদাহরণে বলেছে রেখাঙ্কিত পদস্য কিম অর্থম, কি অর্থ, ব্যঞ্জন বা ব্যঞ্জন বর্ণ। কোশ্মিন অলঙ্কারে ব্যঞ্জন সাম্যম স্বরবৈষম্যম দৃশ্যতে, কোশ্চেন হতে পারে কোন অলঙ্কারে ব্যঞ্জনের সাম্য সমানতা আর স্বরবৈষম্যম দৃশ্যতে, স্বরের বৈষম্য দেখা দেবে কোথায়, অনুপ্রাস। অনুপ্রাস অলঙ্কার। এটা জাস্ট অনুপ্রাস অলঙ্কার সম্পর্কে পড়লাম, এর ভাগ কিন্তু এখনো বাকি আছে আমাদের, ভাগগুলো সম্পর্কে তোমাদেরকেও দেখতে হবে। দেখো অনুপ্রাসের ভেদ বলেছে, দেখো লাটানুপ্রাস, ল্যাট ল্যাট করবে, ছেকানুপ্রাস, বৃত্তানুপ্রাস, শ্রোত্রানুপ্রাস, অন্তানুপ্রাস। প্রত্যেকটি একটি করে তথ্য এখানে তোমাদের জানতে হবে। তো অ্যাকচুয়ালি তোমাদের যদি কোশ্চেন হয় এই লক্ষণ থেকে, এগুলো থেকেই তোমরা কোশ্চেন পেয়ে যাবে, কিন্তু তাও আমাদেরকে এদের যে ভাগগুলো দেওয়া আছে এই ভাগগুলো সম্পর্কেও তোমাদেরকে পড়ে রাখতে হবে, যে ছেকানুপ্রাস কোন জায়গায় হতে পারে, লাটানুপ্রাস কোথায় হতে পারে, বৃত্তানুপ্রাস কোথায় হতে পারে, এটাও কিন্তু তোমরা জেনে রাখা দরকার। দেখো লাটানুপ্রাস, দেখো ভালো করে উদাহরণগুলো দেখে নাও, আর কি বলছে সেটাও এখান থেকে দেখে নাও। চাপের কিছু নেই, মনে হবে যে খুবই কঠিন, কিন্তু এর মতো সহজ জিনিস কিছু নেই। স্যার চাপ হয়ে যাচ্ছে একদিনে, তো একদিনে চাপ হয়ে যাচ্ছে, স্যার ভেদগুলো পরের দিন করাবেন। ভেদগুলো কঠিন। আচ্ছা পরের দিন আমরা আলোচনা করব, তাও জাস্ট একটু আলোচনা করে যাচ্ছি। হ্যাঁ দেখো লক্ষণটা তোমাদের ক্লিয়ার তো, দেখো এখানে এখানে যে লক্ষণ পর্যন্ত আমরা পড়লাম, যে এগুলো কি, এগুলো মোটামুটি ক্লিয়ার করো। অলঙ্কার জিনিসটা এমনই না, জিনিসটা না যে এখানে তোমাদের মূল যে জিনিস যেটা, যে লক্ষণ কি, তার উদাহরণগুলো কি, এটা একটা জিনিস যখন তুমি বুঝতে পেরে যাবে তখন ঠিক আছে এর মধ্যে, কিন্তু যখন ধরো একসঙ্গে অনেকগুলো জিনিস চলে আসে না, তখন এবার যত প্র্যাকটিস করবে তোমার তত মনে থাকবে, আর কিছু নাই। এখানে 5টা ভেদ আছে দেখো। লাটানুপ্রাস, তাকে একটু আলোচনা করে যাচ্ছি আমরা, পরের দিন আরো ভালো করে ডিপলি পড়বো। শব্দার্থয় পুনরুক্তং ভেদে তাৎপর্য মাত্রতঃ লাটানুপ্রাস ইত্যুক্ত। অর্থাৎ অনুপ্রাস অলঙ্কারগুলি বর্ণভিত্তিক বলেছে। হ্যাঁ শব্দার্থে বর্ণভিত্তিক কিরকম, কিন্তু শব্দগত সাম্যই লাটানুপ্রাসের বৈশিষ্ট্য। বর্ণভিত্তিক হলেও শব্দগত সাম্য, তবে শব্দ অর্থের আপাত পুনরুক্তি দেখা গেলেও যে অনুপ্রাসে বাক্যার্থ বদলে অর্থভেদ লক্ষিত হয়। অর্থাৎ মানে দেখো শব্দ আর অর্থের মধ্যে একটা পুনরুক্তি দেখা যাবে, মানে একই রকম মনে হবে, কিন্তু যখন তুমি অর্থ বার করবে তখন সেটা আলাদা হবে। একে লাটানুপ্রাস বলে। মানে কি, একই শব্দ বারবার কি করে, হ্যাঁ লাটানুপ্রাস, মানে আমাদের মাছ দেখছি না এক প্রকার জ্যান্ত মাছ, ল্যাঠা মাছ বলি না আমরা, ল্যাঠে, হ্যাঁ ল্যাটলেট করে চলে, ঠিক সেরকম ভাবে এই অনুপ্রাস ল্যাটলেট করে চলবে। কিরকম, মানে একই বর্ণ বারবার কি করবে তোমরা দেখতে পাবে, কিন্তু তার যে মূল অর্থ, সেই অর্থটি কিন্তু একটু আলাদা হয়ে যাবে। সেই জায়গাতে কি আসবে, লাটানুপ্রাস অলঙ্কার। যেমন ধরো বলেছি এখানে বাক্য বা উপবাক্যের আবৃত্তি হবে, মানে একই জিনিস, এখানে বলছে কি একই শব্দ বারবার আসবে, এখানে বলেছে বাক্য বা উপবাক্যের আবৃত্তি হবে, বর্ণের নয়, একদম
যে বর্ণের আবৃত্তি হবে তা কিন্তু নয়। এখানে কি বলছে যে বাক্য বা উপবাক্যের আবৃত্তি হবে। দেখো বর্ণের আবৃত্তি কোথায় হয় বলতো? বর্ণের। দেখবে আমরা কাব্য প্রকাশে যখন কাব্যের লক্ষণ পড়বো, কাব্যের লক্ষণ পড়লাম, কাব্যের ভেদ আসবে উত্তম কাব্য, মধ্যম কাব্য, অধম কাব্য। অধম কাব্যের কটা ভেদ আছে বলো? অধম কাব্য দুটো ভেদ। কি কি? দুটো, শব্দচিত্র আর অর্থচিত্র। শব্দচিত্র আর অর্থচিত্র। শব্দচিত্রের মধ্যে কি বলতো? একই শব্দ বারবার রিপিট হবে। কুচ্ছ কুহর আছে না, ছন্দস ছটা ইত্যাদি ভাবে দেখবে একই শব্দ বারবার রিপিট হবে। ঠিক সেরকম ভাবে এইখানে বলেছে লাটানুপ্রাস অলঙ্কারের ক্ষেত্রে কি আসবে? বাক্য বা উপবাক্যের আবৃত্তি হবে, একই বর্ণের নয়। মানে একই বর্ণ বারবার আসবে না, পুরো হয় বাক্য মানে পুরো বাক্যটা বা উপবাক্যের বা বাক্যের কিছুটা অংশ এখানে রিপিট হবে। বা একই দেখো বলেছে একই পংক্তি বারবার আবৃত্তি হবে, কিন্তু মূল অর্থের পার্থক্য থাকবে। মূল অর্থের কিন্তু এখানে পার্থক্য থাকবে। একই পংক্তি বারবার আবৃত্তি হবে, কিন্তু মূল অর্থের এখানে পার্থক্য একটা থাকবে। যেমন ধরো উদাহরণটা দেখে নাও, পুত কপুত, পুত কপুত তো কাহে ধন সঞ্চয়, পুত সপুত তো কাহে ধন সঞ্চয়। দেখো মনে হচ্ছে কি বাক্যটা একই, তাই না? দেখো পুত মানে পুত্র, পুত্র যদি কুপুত্র হয়, কুলাঙ্গার হয়, কাহে ধন সঞ্চয়, তাহলে কার জন্য তোমরা ধনকে সঞ্চয় করে রাখবে? তোমার পুত্র যদি কুপুত্র কুলাঙ্গার পুত্র হয়, সুপুত্র যদি না হয়, তুমি কার জন্য ধন সঞ্চয় করে রাখবে? ধন সঞ্চয় করে রাখলেও সে কি করবে? নষ্ট করে ফেলবে। ঠিক সেরকম পুত্র যদি সুপুত্র হয়, যোগ্য পুত্র সুপুত্র হয়েছে, তো কাহে ধন সঞ্চয়, তাহলে তার জন্যও ধন সঞ্চয় করার দরকার নেই। কারণ কি, যে সুপুত্র সে তো নিজেই ধন সঞ্চয় করে নেবে। এটা হচ্ছে লাটানুপ্রাস। মানে বাক্য বা উপবাক্যের কি হচ্ছে বলতো? আবৃত্তি হয়েছে। পুত সপুত কাহে ধন সঞ্চয়, পুত কপুত দেখো বলেছে কাহে ধন সঞ্চয়, একই রকম বাক্য চলে আসবে। এই জায়গাতে বলছে লাটানুপ্রাস অলঙ্কার। ক্লিয়ার? এই দেখো পুত্র যদি বলেছে, দেখো যে পুত্র যদি কুপুত্র হয় তাহলে কার জন্য ধন সঞ্চয় করা, আর পুত্র যদি সুপুত্র হয় তো কার জন্য ধন সঞ্চয় করা। দেখো যে নয়নে তস্যৈব নয়নে, আমরা অলরেডি আগে উদাহরণটা দেখে নিয়েছি। নয়নে তস্যৈব নয়নে উদাহরণ দেখে নিয়েছি। ধন্য স এব তরুণ নয়নে তস্যৈব নয়নে। হ্যাঁ, এখানে বলেছে ধন্য স এব তরুণ, হ্যাঁ, তরুণ যুবকগণ, হ্যাঁ, এই যে যুবজন মোহনবিদ্যা ভবিতেয়ং যস্য সম্মুখে সুমুখী, অর্থাৎ যুবজনের সম্মোহনকারিণী বিদ্যা রূপিণী এই সুন্দরী, যে তরুণ, হ্যাঁ, নয়নতা সুন্দরী সুমুখী, যার কাছে অবস্থান করবে সেই তরুণ কৃতার্থ, তার নয়ন সার্থক। মানে এতই সে সুন্দর, যার সম্মুখে সে অবস্থান করবে সেই তরুণই বলছে কৃতার্থ, তার নয়ন সার্থক। মানে সে তার রূপটাকে দেখেছে, তার জন্য সে সার্থক। হ্যাঁ, দেখো এখানে বলেছে নয়ন শব্দটি পুনরুচ্চারিত হয়েছে, যে নয়ন আর নয়ন পুনরুচ্চারিত, দুবার উচ্চারিত। আপাতত তাদের অর্থ কিন্তু অভিন্ন, অবশ্যই তাদের অর্থটা কি হবে? অভিন্ন। কিন্তু অন্যয় বোধকালে বাক্যের শেষ নয়ন পদের অর্থ করতে হবে সার্থক, এটা বলে সার্থক। অর্থাৎ সুন্দর রূপদর্শনে তৃপ্ত, সুন্দর রূপদর্শন করার জন্য সার্থক, তাই এখানে লাটানোপ্রাস অলঙ্কার হয়েছে। এই লাটানোপ্রাস মধ্যে থাকে একটাই পড়ালাম, হ্যাঁ, কারণ এখনো 6টা আছে, 5টা এখনো তোমাকে পড়তে হবে। তাহলে জাস্ট আমরা অনুপ্রাসটা দেখলাম, আর অনুপ্রাসের একটি ভেদ কিন্তু আমরা পড়লাম। আর প্রথম থেকে অলঙ্কারের একটু ডেফিনেশন আমরা দেখলাম, অলঙ্কারের ব্যুৎপত্তি দেখলাম, কার মতে কতগুলো অলঙ্কার সেটা পড়লাম, পুনরুক্ত চিত্রালঙ্কারটা পড়েছি, আর তার সাথে সাথে আমরা এই অনুপ্রাসের কিছুটা অংশ আমরা এখানে দেখেছি। বলো কার কি প্রবলেম আছে বলো এখানে? স্যার আমি একটা কথা বলবো, পড়া সংক্রান্ত না অন্য একটা কথা। আচ্ছা দাঁড়াও, পড়া সংক্রান্ত নয়? না মানে কালকে একটা নিউজ দেখেছি, বলো। ওই ইউটিউবে দিচ্ছে যে বিএডরা ওই প্রাইমারিতে বসতে পারবে, মানে ইন্টারভিউতে দিতে যেতে পারবে আর কি। 2022-এর যে প্রাইমারিটা হয়েছিল আপনার কাছে, তখন আমি পড়েছিলাম, আর ওটা আমি 22-এর প্রাইমারিটা ক্র্যাক করেছিলাম, মানে হ্যাঁ তখন ক্লাস করতাম। তারপরে তো বললো যে বিএডরা আর পারবে না, তার জন্য ইন্টারভিউর জন্য আপনি একটা ক্লাস নিতেন। আমি বলি একটা রেগুলেশন একটা পাস হয়েছে, তোমাদেরকে বলি রেগুলেশন একটা পাস হয়েছে কয়েকদিন আগে। দেখবে একটা ঘটনা ঘটছিল যে নেট সেট ছাড়া, নেট, হ্যাঁ, নেট সেট ছাড়া কি হচ্ছে হতে পারবে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, প্রচুর ভাইরাল হয়েছে দেখবে। তাহলে অনেকে ভাবলো কি নেট সেট আর দরকার নেই, আমরা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়ে যাবো। কিন্তু মূল অর্থটা কি দাঁড়ালো?
যারা প্রফেশনাল কোর্সে আছে, অর্থাৎ যারা ইঞ্জিনিয়ারিং যে কোর্সগুলো, হ্যাঁ, হুম এমবিএ থেকে আরম্ভ করে, সেই ইঞ্জিনিয়ারিং কোর্সের ক্ষেত্রে তাদের যদি মাস্টার থাকে তাহলে তাদের আর নেট সেটের প্রয়োজন পড়বে না। বাকি আমাদের সাবজেক্ট আমাদেরকে পড়তেই হবে। ঠিক সেরকম দেখো, তোমায় একটা কথা বলি, এইখানে দেখো, আমি যদি নোটিশটা এখনো ভালো করে দেখিনি, তাও আমার যেটুকু আইডিয়া সেই অনুপাতে তোমাকে আমি বলি, এখানে যদিও এরকম কোনো রেগুলেশন পাস হয়, তো যারা তোমরা সুযোগ তখনই পাবে যখন তোমরা যে ডিএলএড, সে সুযোগ আগে পাবে, যদি কোনো সিট পড়ে থাকে তখন হয়তো বিএডদেরকে ডাকতে পারে, মেবি, যদি হয় এটা। কারণ না ডিএলএড স্যার, অফিসার, বলছি যে হ্যাঁ বলো। ইন্টারভিউ পাস করার পরে, হুম যদি ইন্টারভিউতে ডাক পাই, তারপরে পাস করার পরে জয়েন করার পরে হুম 6 মাসের একটা ব্রিজ কোর্স করতে হবে। যারা 16,500 যারা জয়েন করেছে তারা এখনো ব্রিজ কোর্স করতে পারেনি, মানে 3-4 বছর চাকরি করে নিয়েছে, তাদেরও, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের বুকে এখনো পর্যন্ত ব্রিজ কোর্স চালু হয়নি, আচ্ছা, ঠিক আছে? আচ্ছা, যাদের যাদের ব্রিজ কোর্স করা আছে 6 মাসের, ওরা কি প্রাইমারিতে বুঝতে পারবে? অ্যাকচুয়ালি দাদা, নোটিশটা যেটা হয়ে গেছিল না, হ্যাঁ, মানে হ্যাঁ। সুপ্রিম কোর্ট থেকে ডাইরেক্ট তো বলে দিয়েছে যে বিএডরা যোগ্য নয়, অনেকগুলো কারণ এখানে দেখিয়ে দিয়েছে, সে অনুপাতে ধরো একটা প্যানেল কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। এইবারে এখন যে হুম। যেটা রেগুলেশন পাস হচ্ছে, সেটা আমিও হালকা দেখছিলাম যে বিএড নাকি আবার 1 বছর আসতে চলেছে, 1 বছরের বিএড হতে চলেছে আবার। আগে যেমন সে 1 তো বছর ইন্টিগ্রেটেড বিএড ছিল। কিন্তু কতটা এটা সত্য সেটা কিন্তু এখনো পর্যন্ত, মানে সঠিক তথ্য আমি জানা নাই আমার এই মুহূর্তে, মানে আমি নোটিশটা এখনো পর্যন্ত পড়িনি বা দেখিও নি, ঠিক আছে? যদি থাকে আমি তোমাদেরকে জানলে আমি পরে জানাতে পারবো। হ্যাঁ স্যার, একটু দেখুন। হ্যাঁ, তো এটা ধরে রাখো যে মোটামুটি যেটা একটা হয়ে গেছে, তো সে ক্ষেত্রে চাপই আছে। মানে তোমরা যদিও বা যোগ্য হও, তখন কি বলতো, তুমি তুমি তো তাহলে ফুল ট্রেন নয়, ভালো করে ভেবে দেখো, তোমার যদি বিচ না না করতে হয়, তুমি তো ফুল ট্রেন নয়, তাহলে যারা না, অলরেডি ফুল ট্রেন্ড আছে ডিএলএড, তারা পাওয়ার পর তোমরা সুযোগ পাবে যদিও হয়, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এটা তো ব্যাপার আছে। আর এত হুম, ডিএলএড পাস করে বসে আছে বা হয়ে আছে, মানে খুব চাপ। নিয়োগ হলে কিন্তু সবাই আস্তে আস্তে হতো, কিন্তু নিয়োগই তো নেই, আমাদের ব্যাপার হচ্ছে সেই সেটাই হচ্ছে কথা। বছর বছর যদি নিয়োগ দিত না, এই যে প্রাইমারি যেরকম করলো, একবার পাস করার পর 2বার রিক্রুট করলো, আপার প্রাইমারিতে কি এরকম হতে পারে নাকি? কোনো এসে আছে, চান্স আছে কি? আপার প্রাইমারি বলতে আমাদের এসএলএসটি যে যে মানে এটা কোর্টে চলছে, এটা সম্ভবত খুব তাড়াতাড়ি একটা নিষ্পত্তি হবে। হ্যাঁ, এই যে ডেট দিয়েছে একটা, বা পরের হয়তো ডেটে হয়তো নিষ্পত্তি হবে, আর হয় এদিকে যাবে, তা না হলে এদিকে আসবে। তারপরে কিন্তু আমাদের এই বছরটা কিন্তু একটু নোটিফিকেশন হতে পারে, বা 26-এ যেহেতু ভোটমুখী সরকারের একটা ব্যাপার আছে, তো হয়তো ঘোষণা হতে পারে। মানে এই বছরটা কিন্তু অনেক, তোমাদের দেখো, তোমাদেরকে বলি, ইএমআরএস এর যে সিলেবাসটা আছে, ইএমআরএস কিন্তু প্রায় 70 থেকে 80 হাজার ইএমআরএস নিয়োগ হবে এবছর। হুম, ইএমআরএস প্রচুর ভ্যাকেন্সি হ্যাঁ আসবে এই ইএমআরএস এর ক্ষেত্রে, এগুলো। তারপরে ধরো আমাদের এই যে পিএসসির জন্য এসছে, ঠিক আছে, আরো এদিক সেদিক করে কিছু কিছু ভ্যাকেন্সি মোটামুটি আমাদের এই 25 আর 26টা মোটামুটি একটু চলবে এদিক সেদিক করে। হ্যাঁ, কিন্তু কত নিয়োগ হবে সেটা বলতে পারছি না, তো অ্যাপ্লিকেশন হয়ে পরীক্ষাগুলো হবে, এটুকু ধরা যেতে পারে আর কি। নিয়োগ হলে তো আস্তে আস্তে স্মুথ পিএসসি হবে। ভ্যাকান্সি কত হতে পারে? কিসের পিএসসি? রেলের ফর্ম তো এখনো ফিল আপ রেলের ফর্ম তো পিএসসি এখনো ফিল আপ সংস্কৃত করলাম না। রেলের ফর্ম ফিল আপ চলছে তো। চলছে। কোন কোথায় করব সেটাই ভেবে পাচ্ছি না, ভ্যাকেন্সি তো নেই। আমি যেটা দেখেছিলাম, বা আমার যে আমি একটা ভিডিও বানিয়েছিলাম এখান থেকে, রেলের যে ভ্যাকেন্সিটা ছিল, পিজিটিতে কোনো পোস্ট সম্ভবত আমাদের সংস্কৃতে নেই, পোস্ট গ্রাজুয়েশন থেকে পিজিটিতে কোনো পোস্ট আমি দেখতে পাইনি। যদিও টিজিটির পোস্ট আমাদের বেঙ্গল থেকে দেখেছিলাম, মালদা জোনে একটা সিট ছিল, জেনারেলে একটা, আর সম্ভবত আর একটা কোথায় দেখলাম মনে হচ্ছে, মালদাতে একটা কি দুটো সিট টোটাল আছে, আসামের গুয়াহাটিতে একটা না দুটো সিট আছে, জেনারেল থেকে একটা, আর একটা আদার্স সিট আছে। আর আমাদের ছত্তিশগড়ের বিলাসপুরে কিন্তু গোটা 10 সিট আছে, তার মধ্যে 5টা হচ্ছে আমাদের জেনারেল, বিলাসপুরে। আর তোমাদের হচ্ছে প্রয়াগরাজে মনে হয় একটা আছে সিট, এইরকম সিট ভাগ করেছে। হ্যাঁ, এবার ব্যাপার হলো ইএমআরএস কেভিএস বসতে, টিজিটি বসতে গেলে সিটেট লাগে, সেই ক্ষেত্রে কি রেলের ক্ষেত্রেও সিটেট লাগবে? টেট বলেছে ওখানে, রেলে কিন্তু টেট উল্লেখ করে, সিটের বলেনি। রেলের যে পরীক্ষা ওখানে কিন্তু টেট উল্লেখ করেছে। এবারে সেটা রাজ্যের টেটও নিতে পারে মেবি। আমি হয়তো ওয়েস্ট বেঙ্গল থেকে টেট কোয়ালিফাই আছে, আমি পারবো মেবি, কিন্তু সেখানে সিটেট হলে ডাইরেক্ট সিটেট লিখে দিত, ওখানে কিন্তু টেট উল্লেখ করেছে। এবারে ফর্মটা ফিল আপ যখন করা হবে না, হ্যাঁ, তখন সেটাই ব্যাপারটা এখন। হ্যাঁ হ্যাঁ
এখন আমি তো আসামে আছি, এবার ওয়েস্ট বেঙ্গল টেট পাস করা আছে, এবার যদি হ্যাঁ। এখানে করি তারপরে দেখা গেল ভ্যালিড হলো না, না রেলের আর কেন্দ্রের বেঙ্গলে ক্ষেত্রে তো একটা আমি সিটি বলি আছে। আমি বলি কেন্দ্রের ক্ষেত্রে সব জায়গাতে ভ্যালিড হওয়া বাঞ্ছনীয়। কারণ কি, দেখো আমি তো বিভিন্ন রাজ্যে যে সকল পরীক্ষাগুলো দিই বা আমরা দিয়ে থাকি, দেখবে আমাদের রাজ্যে যদি আমার কোনো রাজ্যের পরীক্ষা হয়, আমি এখানে এসসি আছি, ধরুন ওয়েস্ট বেঙ্গলে আমি এসসি, সাপোজ আমি এসসি, কিন্তু যখন আমি হুম, আসামে পরীক্ষা দেবো বা রাজস্থানে পরীক্ষা দেবো, আমি কিন্তু জেনারেল হয়ে যাই তখন। হুম। কিন্তু যদি আমি এখানে হুম, এসছি, যদি আমার পরীক্ষাটা কেন্দ্রের হয়, হ্যাঁ সেন্ট্রালের পরীক্ষা হয়, তো আমি রাজস্থানেতেও এসসি থাকবো, আর কি বলে আসামেতেও এসসি থাকবো, সেন্ট্রালের পরীক্ষা যদি হয়। হুম। আর রাজ্যের পরীক্ষা হলে আমি আমার রাজ্যে শুধু ক্যাটাগরিটা পাবো, বাকি কিন্তু আমরা অন্য রাজ্যে গেলে জেনারেল হয়ে যাব। কারণ যে রাজ্যের পরীক্ষা সেই রাজ্যের যারা এসসি এসটি তারাই ভ্যালিড হয়। কিন্তু সেন্ট্রাল হলে কি হয়, টোটালটা যে যেই মানে ইয়েতে থাকছে সেই থাকবে ক্যাটাগরিতে, এটা হয়। এবারে এই ক্ষেত্রে না কি, ইএমআরএস তো আমরা পিভিটিতে যাদের সিটেট নেই ওরা বসতে পারি না, হ্যাঁ, না কিন্তু সিটেট রেলের যাদের পরীক্ষাতে, থাকে এখন। দেখো রেলের পরীক্ষা দাদা একটা জিনিস কি করেছে, রেলের পরীক্ষাতে অনেকগুলো ভাগ করে দিয়েছে না। রেলে যেমন ডিএলএডও বসতে পাচ্ছে, হুম, ডিএলএড তো পাচ্ছে, হুম, বিএডও পাচ্ছে, ডিএলএড যারা আছে তারাও তো পিজিটিও বসতে পারছে, কিন্তু উল্লেখ করেছে ডিএলএড অথবা বিএড। হুম। সেজন্য রেলটা কিন্তু একটু অন্যরকম নোটিফিকেশন করে রেখেছে। এটাই ব্যাপার হয়ে গেছে, না পরবর্তীকালে কেসের জন্য লাইন করে দিল, সেটাও দেখতে হবে যাতে নিয়োগ করতে না হয়। ঠিক আছে, বিএডরা বলবে যে সেটাও তোমাকে বসতে দেবো না, ঠিক আছে, কেস করবো, এই হয়ে গেছে ব্যাপার। তো যাই হোক, মোটামুটি ওখানে যে ফিল আপ করতে গেলে, ওখানে গেলে তুমি যখনই হয়তো আমাদের রাজ্যের যখনই আমরা এন্টার করব, তখন হয়তো নোটিশ দিয়ে দিতে পারে যে তুমি এই রাজ্যের জন্য এটা ভ্যালিড নয়, এটাও হতে পারে মেবি। ঠিক আছে, ওখানে গেলে ফর্ম ফিল আপ করতে গেলে হয়তো বোঝা যাবে। হুম, এটাই। আচ্ছা, আজকের নোটটা বললেন যে দেবেন। হ্যাঁ নোট দেবো, নোট দিয়ে দেবো। হ্যাঁ, হ্যাঁ, নোটটা হ্যাঁ দিয়ে নোট দিলে দিয়ে দেবো। ভালো। এই ক্লাসটা তোমাদের দেখো, স্যার এই পিএসসি ভ্যাকান্সি কত হতে পারে? পিএসসি ভ্যাকেন্সি নোটিফিকেশন না, এগুলো তো ঠিক বলতে পারছি না, আন্দাজে কি বলবো বলো তো এগুলো কিরকম। পিএসসির ভ্যাকেন্সি খুব বিরাট যে কিছু থাকে তা থাকে না, কিন্তু তার মধ্যেই এবারে পিএসসি কে লক্ষ্য করে এবারে আমাদের আদার্স যে কোর্সগুলো সেগুলোকে নিয়ে পড়ার ক্ষেত্রে একটা তোমরা ইয়ে পাবে, যে মোটামুটি পড়াশোনার সঙ্গে একটা যুক্ত থাকতে পারবো, এটা একটা ব্যাপার হয়। হুম। দেখো এই যে আজকের ক্লাসটা, এটা তোমাদেরকে ওই যে তোমাদের ছন্দ এন্ড অলংকার যে 3 নম্বর ইউনিটটা করা আছে না, ওইখানে এর রেকর্ডটা আমি ওখানে দিয়ে দেবো, যারা পরবর্তীকালে থাকবে বা পরবর্তীকালে এসেছো ওখান থেকে পেয়ে যাবে। নোটটা তোমাদের আমি হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি, তোমাদের গ্রুপে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আপাতত আজকে এই ক্লাসটা এখানেই থাকছে। তোমাদের আগামী গতকালের যে এক্সামটা ছিল, কাল বা পরশু ওটা আমরা আলোচনা করব। আমি জানিয়ে দেবো কখন আলোচনা করছি, নোটিস করে দেবো, আগের থেকে নোটিস করে দেবো। হ্যাঁ, ঠিক আছে, না 8টা বেজে গেল, আমার অলরেডি একটা ক্লাস আছে, নেটের একটা ক্লাস আছে, ঠিক আছে।